ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে সে তার গাড়ি চালাচ্ছিল 180 কিলোমিটার বেগে। উদ্দেশ্য ছিল ফর আ ইম্পর্টেন্ট বিজনেস মিটিং। এর থেকে বেশি দেরি করতে চাচ্ছে না, তাই যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। অন হিজ ওয়ে সাডেনলি একজন বৃদ্ধ বয়সী লোক রাস্তা পারাপারের সময় গাড়ির সামনে পড়ে যায়। আয়ান চৌধুরী যে কিনা কখনো ভুল করে না, ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য লাইফ সে টাইমলি গাড়িটা স্টপ করতে ব্যর্থ হয়। বৃদ্ধ লোকটা আহত হয়ে যায়। সে তাড়াতাড়ি বের হয় লোকটা ঠিক আছে কিনা। যখনই দেখলো লোকটা অল্প আহত হয়েছে, সে সাথে সাথে চিল্লিয়ে ওঠে। Are you blind, old man? Could not you see my jumbo size car running on the road? আপনার জন্য আমার ইম্পর্টেন্ট মিটিং মিস হয়ে গেল। হঠাৎ কোনো একটা মেয়ে কণ্ঠে চিল্লানো শোনে আয়ান। হেই হঠিবার, ইউ আর? এই বৃদ্ধ লোকটির ওপর চিল্লানোর বদলে ওনার থেকে আপনার মাফ চাওয়া উচিত ছিল। সে আপনার থেকে বড়। মাইট বি ইউর ফাদার এজ সেম অন ইউ। নিধি, তুই কি করছিস? অন্যদের ব্যাপারে ইন্টারফেয়ার কেন করছিস? নিধির ফ্রেন্ড থামানোর জন্য বলল, 1 মিনিট নীলা, এখানে চুপ করে দাঁড়া। আঙ্কেল আসুন, আপনাকে সাহায্য করছি ওঠার জন্য। আশা করি সিরিয়াস ইনজুরিস হয়নি। নিধি হঠাৎ অনুভব করলো এক শক্ত হাত তার হাতটা খুবই পাওয়ারফুলি ধরে নিজের দিকে ঘুরালো। নিধি ঘুরে লক্ষ্য করলো সে ব্যক্তিটা যে বৃদ্ধটার ওপর চেঁচিয়েছিল। উইদাউট টেকিং ফর আ সেকেন্ড নিধি আয়নের গালে কষিয়ে একটা চড় মেরে দেয়। আয়ন চৌধুরী ওয়াজ লেফট ইন আ শক অ্যান্ড নিধি নিজের হাতটা ছাড়িয়ে নেয়। কিছু সময়ের জন্য আয়ন বুঝতে পারল না তার সাথে মাত্র কি ঘটল। বুঝতে পেরে আয়নের রাগ সপ্তম আকাশে। আয়ন রেগে নিধির হাতটা এতটা জোরে চেপে ধরেছে যে নিধি আওয়াজ করে আউচ বলে উঠল। নিধি রেগে বলল, একটা থাপ্পড়ে হয়নি নাকি আরেকটা প্রয়োজন? লিসেন, ইউ মিডিল ক্লাস চিপ গার্ল, ইউ ডোন্ট নো হুম ইউ হ্যাভ ইনসাল্টেড। আয়ান চৌধুরী তোমাকে ধ্বংস করে দিতে পারে, তোমার পরিবারকেও। মিস্টার অ্যারোগেন্ট সারু চৌধুরী, আই ডোন্ট গিভ এ ডার্ন হাউ মাস ইউ উইথ অ্যান্ড পাওয়ারফুল ইউ আর। আমি আপনার মতো বড়লোকের বিগড়ে যাওয়া খারাপ ছেলে অনেক দেখেছি, এবং কিভাবে তাদের শিক্ষা দিতে হয় তাও জানি। হোয়াট এভার ইজ ইউর নেম? দিস টাইম তুমি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছ, ইউ লো মাইন্ডেড অ্যান্ড ডেসপিকেবল গার্ল। মিস্টার সারু চৌধুরী, আমার নাম নিধি, আর হ্যাঁ, আমি মিডল ক্লাস, বাট আপনার মতো ইমোরেল, লো মাইন্ডেড, স্পয়েলড, চিপ অ্যান্ড অ্যারোগেন্ট না। কথাগুলো বলে নিধি নিজের হাতটা আয়নের হাত থেকে ছাড়িয়ে নেয়। তারপর লোকটাকে সাহায্য করে হসপিটালে যাওয়ার সময় বলে যায়, সেকেন্ড টাইম কোনো লোকের সাথে বেয়াদবি আর মেয়েদের সাথে এমন ব্যবহার করার আগে নিজের ফেসটা আয়নায় দেখে নেবেন। নিধি ওই বৃদ্ধ লোকটাকে হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে ফ্রেন্ড নীলাকে নিয়ে বাসায় চলে আসে। আর আয়ান সেইখানেই দাঁড়িয়ে আছে, ফুল অফ অ্যাঙ্গার নিয়ে। নাও আয়ান এত পরিমাণ রেগে উঠেছে যে রাগটা কন্ট্রোল করার জন্য কিছুতে পাঞ্চ মারাটা খুবই প্রয়োজন হয়ে উঠেছে। হঠাৎ আয়ান তার ড্রাইভিং সিট এর উইন্ডোতে ঘুষি দেয়। হাত থেকে অঝরে রক্ত পড়তে থাকে। কিন্তু আয়ানের রাগ এখনো কমেনি। সে চাচ্ছে নিধিকে জঘন্য পরিমাণ শাস্তি দেওয়া যায় কিভাবে। আয়ান নিধির থেকে রিভেঞ্জ নিতে চাচ্ছে। রাগে নিজেই বলে উঠল, নিধি, আই প্রমিস ইউ, এমন শিক্ষা তোমাকে আমি দেব যে আর অন্য কোনো মেয়ে কখনো আমার সাথে উঁচু গলায় কথা বলবে না। আয়ান প্রচন্ড রেগে নিজের গাড়ি আগের থেকেও দ্রুত চালাচ্ছে। নিজের অফিসের সামনে এসে গাড়ি থামিয়ে ভয়ঙ্কর বাঘের মতন প্রবেশ করে। আশেপাশের কর্মীরা কিছুটা ভয় নিয়ে দাঁড়িয়ে সালাম জানায়, বাট আয়ান আনসার না দিয়ে সোজা কেবিনে ঢুকে পড়ে এবং টেবিলে সবকিছু ছুঁড়ে ফেলে দিতে থাকে রাগে। অফিসের সবাই জড়সড় হয়ে ভাবছে কিছু একটা হয়েছে। আয়ানের পিয়ের কাছে খবরটা পৌঁছালে সে সাথে সাথে একটা কল করে। ম্যাম, স্যার ইজ আউট অফ কন্ট্রোল, প্লিজ আপনি যত দ্রুত সম্ভব অফিসে আসেন। অনেকটা সময় হয়েছে আয়ান কেবিনে ভাঙচুর করেছে। কেবিনের বাইরে দাঁড়িয়ে সবাই, বাট কারো সাহস নেই আয়ান চৌধুরীর সামনে যাওয়ার। আয়ান নিজের হাতটা রাগে দেয়ালে বাড়ি দিতে নিলে কেউ তার হাতটা চোখে টলটলো পানি নিয়ে ধরে ফেলে। আয়ান আগুনের মতন চোখ লাল করে তাকিয়ে আছে। তাকালে নিমেষেই নিষ্পাপ শিশুর মতন শান্ত হয়ে বসে পড়ে। দি, তুই রাগ করিস না আমার সাথে। ফয়সাল, দি। তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে আয়। ওকে দি। ফয়সাল দৌড়ে আনতে চলে যায় বক্স। দি প্লিজ কথা বল। নিশ্চুপ। দি, আই প্রমিস আর কখনো এমন করব না। নিশ্চুপ। মে আই কাম ইন দি? ইয়েস, কাম ফার্স্ট। দি,
প্লিজ লিসেন টু মি। আয়ান, চুপ করে বসে থাকো। এখানার একটা কথা তোর মুখ থেকে শুনতে চাচ্ছি না। আয়ানও লক্ষ্মী ছেলের মতন চুপ করে বসে থাকে। রুবি চোখের টলটলো পানি নিয়ে আয়নের হাতটা নিজের হাতে নিয়ে ধীরে ধীরে রক্তগুলো পরিষ্কার করতে থাকে আর কাঁদতে থাকে। নিজের সম্পূর্ণ রক্ত পরিষ্কার করে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। দি তুই প্লিজ কাঁদিস না প্লিজ, বললাম তো আর এমন করবো না। রুবি হাতটার দিকে তাকিয়ে কাঁদছে। আয়ান রুবিকে ফ্লোর থেকে উঠিয়ে চেয়ারে বসিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আচ্ছা এই নে কান ধরলাম, এখন তো কথা বল প্লিজ। দি গালি দে মার, তাও প্লিজ কথা বল আমার সাথে। রুবি নিশ্চুপ। নে কান ধরে উঠবসও করছি। দি দেখ, অফিসের সবাই এদিকে তাকিয়ে আছে, মান ইজ্জত সব আমার যাচ্ছে রে। উঠে দৌড়িয়ে আয়নকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দেয়। আয়ন মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে, দি আমি ঠিক আছি তো। তোর কিছু হলে আমি যে মরে যাব। আয়ন বেঁচে থাকতে সে তার আত্মাকে কিছুই হতে দেবে না। দেখ তো হাতটার কি করেছিস। এটা তো কিচ্ছু না, তুই আমার সাথে কথা না বললে আমি 2 মিনিটে মরে যাব। চুপ কর। কার সাথে রেখে এগুলো করেছিস? কিন্তু আয়নের নিধির কথা মনে পড়ে যায়। পরে রাগে আগুন জ্বলে ওঠে গায়ে, তবুও নিজেকে ঠান্ডা রেখে বলল, আচ্ছা বলবো আগে চল বাসায়। আয়ন রুবিকে ধীরে ধীরে ধরে কেবিন থেকে বের হয়। আর সবাই দেখে চোখের কোণে একটু পানি আর ছলছল উজ্জ্বল মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। সব স্টাফ বলে উঠল, ম্যাম কেমন আছেন আপনি? হুম, অনেক ভালো। আর আশা করি তোমরাও ভালো আছো। আয়নের গাল ধরে। আর আমার ভাইয়ের এই ওপরের ছোট মোটো রাগ দেখে কেউ ভয় পেও না। ওর মনটা অনেক ভালো, শুধু রেগে গেলে মাথা ঠিক থাকে না। দি তুই চল তো। দাঁড়া। আর এই যে ফয়সাল, থ্যাংক ইউ টাইম মতো আমাকে কল করার জন্য। সাথে সাথে আয়ন রেগে ফয়সালের দিকে তাকায়। ফয়সাল তুই দিকে কল করেছিলি? কি করব? আমি তোর বেস্ট ফ্রেন্ড হলেও আমার কথা শুনতিস না, আমাকেও কাঁচা খেয়ে ফেলতিস, তাই দিকে কল করেছি। ভালো করেছিস। তোকেও তো আমি পরে দেখবো। দেখিস, এখন বাসায় যা, রেস্ট নে। আর যে কয়টা মিটিং আছে আমি করে তাড়াতাড়ি বাসায় আসবো। আয়ন রুবিকে নিয়ে বাসায় এসে চিল্লিয়ে বলে উঠল, নিশিকা, নিশিকা ইয়েস স্যার। কোথায় ছিলে তুমি? তোমাকে রেখেছি আমার দিয়ের অল টাইম পাশে থাকতে, কোথাও যাতে একা যেতে না পারে। স্যার আমি খেয়াল করিনি। খেয়াল করিনি মানেটা কি দি? একা একা ড্রাইভ করে অফিসে চলে গেল আর তুমি খেয়াল করনি? হয়েছে আয়ান, এখন যা ফ্রেশ হ। নিশি চুপ, এখন যা উপরে ফ্রেশ হয়ে খেতে আয়, আমি খাইয়ে দিব। নানি কোথায়? নিশিকা, ডেকে নিয়ে আসো। আয়ন আর কিছু বলতে পারল না, বেচারা চলে গেল উপরে ফ্রেশ হতে। নিধি বাসায় পৌঁছালে কেউ একজন বলে উঠল, কি হয়েছে আমার সুইট ডল এর? নাথিং মা, জাস্ট রাস্তায় ঝগড়া হয়েছে ওয়ার্ল্ডস মোস্ট অ্যারোগেন্ট স্পয়েলড রিচ বার্ড টাস্কের সাথে। নিধি, কারো নাম ধরে ডাকা ব্যাড ম্যানার্স। সরি মা, বাট হি ডিজার্ভ ইট। দেন নিধি সম্পূর্ণ কাহিনী খুলে বলে তার মায়ের কাছে। এই তো আমার সাহসী মেয়ে, আই এম ভেরি প্রাউড অফ ইউ। কপালে চুমু দিয়ে বলল। নিধি তার মাকে জড়িয়ে ধরে। আরে আমি একটা জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি, সেটা ভুলে যাচ্ছি বলতে। কি মা? এটা তোমার বিয়ে সম্পর্কে নিধু। বাট মা। আমাকে শেষ করতে দাও। 15 বছর আগে আমার বেস্ট ফ্রেন্ড নিম্মি এবং তার হাজবেন্ড কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তার বড় ছেলে তোর থেকে 6 বছর এর বড়, এখন হয়তো 25 বছরের হবে। নিধি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে। নিধির মা আবার বলতে শুরু করলো, অ্যাক্সিডেন্টের আগে তারা আমাদের বাসায়, আমরা তাদের বাসায় আসা যাওয়া করতাম। তখন তোর বয়স ছিল 4 বছর আর নিম্মির বড় ছেলের বয়স ছিল 10। নিম্মি তোকে তার মেয়ের মতো দেখতো। একদিন সে আমাকে প্রমিস করায় সবার সামনে তার বড় ছেলের সাথে তোর বিয়ে দিতে। এখন নিম্মি নেই, কিন্তু তার মা তোমার নানি হয়, কারণ আমিও তাকে আমার মাই ভাবি। এখন সে তোমাকে তার নাত বউ হিসাবে দেখতে চায়। এখন সময় এসেছে আমার প্রমিস পূরণ করার। তারপরেও আমি তোর মতামত চাই। তোমার কথা সবার ওপরে, তুমি জানো তোমাকে আমি কখনো রিফিউজ করব না। আমি জানতাম, সেই ভরসা আমার আছে তোর প্রতি। নিধি তার মায়ের গলা জড়িয়ে ধরে। নাম জানতে চাইবি না?
বলো। তার নাম আয়ান চৌধুরী। কি নাম মা? আয়ান চৌধুরী। কাল আয়ানের নানি আর তার বোন রুবি আসবে তোকে দেখতে, তাই কাল কলেজে যেতে হবে না। নিধি আর কিছু না বলে নিজের রুমে গিয়ে ভাবতে থাকে, যদি এই আয়ন চৌধুরীকে সকালেরটা হয় তাহলে তো অনেক প্রবলেম হবে, আমার মা কষ্ট পাবে, যা করার আজই করতে হবে। নিধি তার মায়ের থেকে নাম্বার নিয়ে চৌধুরী মেনশনের ল্যান্ডলাইনে কল করে। হ্যালো, এটা কি চৌধুরী মেনশন? ইয়েস, কাকে চাই? আয়ান চৌধুরীকে। জি, ওয়েট। হ্যালো, ইজ ইট আয়ান চৌধুরী? ইয়েস স্পিকিং। আপনারা তো কালকে আমাকে দেখতে আসছেন, রাইট? তেমনই বলল নানি। আপনি কি রানু আন্টির মেয়ে? জি, আসলে কাল আপনারা আসার আগে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। সরি বাট আই এম নট ইন্টারেস্টেড। জাস্ট 15 মিনিট। আমার অফিসে আসতে পারেন 11টায়। অফিসে? আচ্ছা, ওকে। আসলে অ্যারোগেন্ট একটা, কিভাবে একটা মেয়ের সাথে কথা বলতে হয় তাও জানে না। সকালে ঘুম থেকে উঠেই অনেক লেট হয়ে গেল। তারপর নিধি নিজেই বকবক করতে লাগলো আয়নকে নিয়ে। ওই বজ্জাত তারছিরা পাগল বদমেজাজি বেয়াদব লোকের সাথে দেখা করতে যেতে হবে আমাকে? হায় রে নিধি, কি দিন আসলো তোর কপালে? পৃথিবীতে কি আর কোনো পোলা ছিল না যে খাচ্চুরের সাথে আমার পড়তে হলো? কত স্বপ্ন ছিল উদ্বি হাজবেন্ডের সাথে দেখা করতে গেলে ভালোবেসে এগুলো পরে তার সামনে উপস্থিত হব, তার হলো কই? থাক, এগুলোই পরি, আমার অনেক পছন্দের ড্রেস এটা। নিধি ফ্রেশ হয়ে চলে গেল, রেডি হয়ে বেরিয়ে পড়লো আয়নের অফিসের উদ্দেশ্যে। কিরে, কি নিয়ে তো ভাবছিস? আর বলিস না, ছোটবেলায় মম ড্যাড আমার বিয়ে নিয়ে কি না কি বলে গেছে, সেটা নিয়ে এখনো নানি পড়ে আছে। তো কি বিয়ে করবি না? আর মেয়েটাকে বলি চুজ করেছে ড্যাম শিওর কোনো গাইয়া মেয়েই হবে হয়তো, তাই বিয়ে করার প্রশ্নই ওঠে না। তো না করে দে। বাট আয়ন মেয়েটাকে কি তোকে দেখলে বিয়েটা ভাঙতে চাইবে? কারণ তোর জন্য তো সব মেয়েই পাগল। নো প্রবলেম, টাকা দেখালে সব সম্ভব। আমার সাথে নাকি কি কথা বলবে, আমি অফিসে আসতে বলেছি, বাট এখনো আসেনি। তখনই কেউ নক করে আয়নের গেটে। ইয়েস কাম। স্যার, একজন মেয়ে এসেছে আপনার সাথে দেখা করতে। ওকে আসতে দাও। দোস্ত, মেয়েটাকে আগে দেখেছিস? না। আর তখনই নিধির এন্ট্রি। আয়ান জাস্ট হতভাগের মতন কয়েকটা সেকেন্ড নিধির দিকে তাকিয়েছিল, কারণ নিধিকে খুব সুন্দর দেখাচ্ছিল হোয়াইট অ্যান্ড ব্রুন মিক্সিং সালোয়ার কামিজে। আয়নের ঘোর কাটে নিধির কথায়। তখনই আয়ান চেঁচিয়ে ওঠে। হাউ ডেয়ার ইউ টু কাম ইন মাই অফিস, ইউ ব্লাডি চি। আয়ানকে থামিয়ে নিধি বলে উঠল। প্লিজ জাস্ট 15 মিনিট দিন, সব ক্লিয়ার করছি। আয়ান শুধু অপলকভাবে তাকিয়ে আছে নিধির দিকে। আসলে সেদিন সকালের বিহেভিয়ারের জন্য সরি, আমি ভুল আপনার ছিল তাও সরি বললাম। আর আমিই নিধি, যাকে আজ আপনারা দেখতে যাবেন, তাই তার আগে সব ক্লিয়ার করতে আসলাম। দেখুন, আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি এবং তাকে কষ্ট দিতে পারবো না। তো হোয়াট ক্যান আই ডু? এখন সব আপনি ঠিক করতে পারবেন। আপনি নানিকে বলে দেন আপনার আমাকে পছন্দ হয়নি, বা আমার আপনার মেন্টালিটি সেম না, তাই বিয়ে করতে চান না। আয়ান জাস্ট অবাক। আমাকে আয়ান চৌধুরীকে বিয়ে করতে চাচ্ছি না, কিছু তো একটা আছে এই মেয়ের মধ্যে। আয়ান কিছু না বলে চেয়ার থেকে উঠে রিসেপকে ইশারা করলো বাইরে বের হতে। নিধি বুঝতে পারায় বলে উঠল। এটাই বলার ছিল, আমি আসি। আরে ওয়েট। আয়ান ধীর গতিতে নিধির দিকে আগাতে থাকে আর নিধি ভয় পেছাতে থাকে। পেছাতে পেছাতে দেয়ালে লেগে যায় আর আয়ান নিধির চোখ বন্ধ করা মুখটার দিকে এক পলক তাকিয়ে আছে। নিধি চোখ খুলতেই আয়ান বলে উঠল। কে বললো তোমাকে আমার পছন্দ হয়নি? আমি মনে করি তুমি আমার জন্য পারফেক্ট। দেখুন, হুশ, আজ যাচ্ছি আমরা তোমাদের বাসায় তোমাকে দেখতে। আর হ্যাঁ, বলে রাখি, এখন থেকে তুমি যা যা পছন্দ করো না তা সব তোমার সাথে হবে নিধি। প্লিজ, এগুলো শুনলে আমার মা কষ্ট পাবে। ডোন্ট ওয়ারি ফর দ্যাট, আন্টি বা আমার ফ্যামিলি কিচ্ছু জানবেই না, কারণ আই লাভ দেম বাট আই হেট ইউ। ওকে, আচ্ছা, আপনিও আমাকে থাপ্পড় মেরে রিভেঞ্জ নিন, বাট তারপরও বিয়ে নিয়ে এগুলো করবেন না প্লিজ। নিধি নিজের গালটা আয়নের দিকে ঝুঁকে দিয়েছে থাপ্পড় মারার জন্য, আর নিজের চোখ বন্ধ করে জামা আঁকড়ে ধরে রেখেছে। আয়ান জাস্ট নিধির কাপা ঠোঁটের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে।
হুট করেই আয়ন নিজের ঠোঁট দ্বারা নিধির গালে একটা চুমু দেয়। এখন তো জাস্ট শুরু নিধি, তুমি পছন্দ করবে না যেটাকে, ওটাই আমি করার জন্য পুরো পৃথিবী এক করব। বিয়ে তো তোমায় করব আমি, তাও আমাকে অপমান আর থাপ্পড় দেওয়ার জন্য। এখন তোমাকে সেই সকল কষ্ট সহ্য করতে হবে যা আমি করেছি। আয়ন আর কিছু না বলে নিধির হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। গাড়ির সামনে আসতেই তার ড্রাইভারকে বলল, ম্যামকে সেফটিতে বাসায় পৌঁছিয়ে দিয়ে আসো। জি আচ্ছা স্যার। আয়ন নিধিকে গাড়িতে বসিয়ে দেয় আর বলে যায়, দেখা হচ্ছে জান আজকে রাত্রে, বাসায় রেডি হয়ে থেকো আমার জন্য। গাড়ি স্টার্ট হতেই নিধি প্রায় কেঁদে দেওয়ার মতন অবস্থান। ড্রাইভার আঙ্কেল নিধিকে এভাবে কাঁদতে দেখে এক বোতল পানি এগিয়ে দিল। নিধি বোতলের দিকে কিছুক্ষণ চেয়ে মাথা নিচু করে বোতলটা হাতে নিয়ে গটগট করে এক বোতল পানি খেয়ে ফেলল আর বলে উঠল, থ্যাংক ইউ চাচা। তো কোন দিকে যাব মা? বাদিকে মেইন স্ট্রিট রোডের একটু পরেই আমার বাড়ি। আচ্ছা। নিধির চোখের জল গড়িয়ে পড়ছে গাল থেকে। আজ আর কোনো বাধা মানছে না। চোখের জল কি অন্যায় করেছিল ও যে ওকে এত বড় শাস্তি পেতে হচ্ছে? যেই লোক কাউকে ভালোবাসতে জানে না, সম্মান করতে জানে না, টাকাকে সব মনে করে, তাকে তার উডবি হাজবেন্ড মানতেই পারছে না। ভাবতে ভাবতেই গাড়ি বাসার সামনে চলে আসে আর নিধির ভাবনা ছেদ পড়ে ড্রাইভার চাচার ডাকে। মা আমরা এসে পড়ছি। নিধি আশেপাশে তাকিয়ে ও হ্যাঁ, গাড়ি থেকে নেমে, ধন্যবাদ চাচা। আসি মা। আচ্ছা চাচা। নিধি ধীর গতিতে কলিং বেল টিপ দিল। সাথে সাথে নিধির মা মেইন গেট খুলে দিল। হয়তো মেয়ের টেনশনে গেটের কাছেই ছিল। নিধির মা মুখে একরাশ হাসি নিয়ে বলে উঠল, কি রে মা, এত দেরি করলি যে? জাস্ট হয়ে গেল মা। কি হয়েছে মা, মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? নিধি কথা ঘোরানোর জন্য বলে উঠল, উফ মা, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা কি রেঁধেছো এত সুন্দর ঘ্রাণ? পাগলি একটা, যা ফ্রেশ হয়ে আয়, খাবার লাগাচ্ছি টেবিলে। 1 মিনিট বসো, আমি 3 মিনিটে আসতেছি। নিজের রুমে এসে নিধি নিজেকে আয়নায় দেখতে থাকে। তার চোখের সামনে ভেসে ওঠে সকালের ভয়ঙ্কর দৃশ্য। আয়ন একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ডিসকাস করছিল তাদের নতুন প্রজেক্টের ব্যাপারে। তখনই ফয়সাল পারমিশন না নিয়ে ঢুকে পড়ে প্রজেক্ট রুমে, কি হয়েছে ফয়সাল? ঘাবড়িয়ে। আসলে তখনই রিসাব আয়নের ফ্রেন্ড বলে উঠল। রিসাব আয়নের কলেজ ফ্রেন্ড, প্লাস এখানেই জব করে। ফয়সাল, এটা কেমন বেয়াদবি? মিটিংয়ের সময় আসার সাহস কী করে পাও পারমিশন না নিয়ে? সরি বাট তোমাকে বেশি মাথায় উঠিয়েছে আয়ন, তাই তোমার সাহস বেড়ে গেছে। আয়ন অপেক্ষা করছিল যে ফয়সাল কখন কিছু বলবে, কিন্তু দেখলো ফয়সাল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন আয়ন বলে উঠল, রিসাব, নিজের সীমার মধ্যে থাকো। আমাকে বলছিস সিরিয়াসলি আয়ন? সবাইকে উদ্দেশ্য করে বলল, লিসেন এভরিওয়ান, ফয়সাল আমার পিএ, এর আগে আমার ভাই, মানে ফয়সাল চৌধুরী। তাই ফয়সাল কখন কোথায় যাবে না যাবে সেটাও আমি ডিসাইড করব, অন্য কেউ না। ফয়সাল মুগ্ধ চোখে আয়নের দিকে চেয়ে আছে। ভাই আজকের পর থেকে মনে করবে ও আমার মতোই এসি কোম্পানি এর সেকেন্ড মালিক। রিসাবের দিকে চেয়ে বুঝেছিস? রিসাব মাথা নিচু করে বলল। সরি বল। সরি ফয়সাল স্যার। ইটস ওকে। সবাই যেতে পারেন, প্রজেক্টের ব্যাপারে কাল বলবো। সবাই বের হয়ে গেল, বাট ফয়সাল এখনো দাঁড়িয়ে আছে। সেটা খেয়াল করে বলল, এখনো দাঁড়িয়ে থাকবি? আয়ন ফয়সালের সামনে গিয়ে বলল, তুই কাজ করতে চাসনি, তাই তোকে আমার পিএ করে রেখেছি। তুই তো সব জানিস, তাহলে প্রতিবাদ কেন করলি না? কেন আমাকে প্রতিবাদ করতে হলো? ফয়সাল তখনও কিছু বলছে না। আচ্ছা এখন এটা বল, কি বলতে আসছিলি? আসলে তোর জন্য দি কখন থেকে বসে আছে না খেয়ে, তাই ডাকতে এলাম। আবার? ফয়সাল আয়নকে জড়িয়ে ধরে। মা বাবা মারা যাওয়ার পর কেউ ছিল না জীবনে, তখন তুই দি নানু আপন করে নিয়েছিলি, বেস্ট ফ্রেন্ড থেকে ভাই বানালি। তুই আমার ছোটকালের বেস্ট ফ্রেন্ড আর তুই আমার ভাই, এখন চল। আয়ন আর ফয়সাল গাড়ি চালিয়ে বাসে পৌঁছায়। মনে আছে আজকে দিকে দেখতে যাব যে? মনে আছে দি, আগে তুই বল, খাবার খাসনি কেন? সবাই একসাথে খাবো, তাই ঋষিকা যাও নানিকে ডেকে আনো। জি। ফয়সাল বসে পড়ো খেতে, আজ তোদের দুজনের জন্য তোদের ফেভারিট ডিশ বানিয়েছি। আয়ন ফয়সাল রেগে দুজন একসাথে বলে উঠল, দি, দেখ অনেকদিন পর রান্না করেছি, এখন তোদের জন্য কি একটু রাখতেও পারবো না? না পারবি না, আজ লাস্ট বুঝছিস, পরে যদি আর না শুনি তুই রাতে গিয়েছিলি। আচ্ছা বাবা বস এখন, নানি তোমার ফেভারিট ডিশও আজ বানিয়েছি নিজের হাতে। তাই?
খাওয়া শুরু করো তোমরা। সবাই খেয়ে শুধুই খাচ্ছে কারণ রুবি খুব ভালো রাঁধে, বাট আয়ন বা বাকি কেউই ওকে রাঁধতে দেয় না কারণ এতে রুবির প্রবলেম আছে। আয়ান, আজ সন্ধ্যায় রানুদের বাসায় যাব, শুনেছ তো? জি রানী। তোমার উপর ছেড়ে দিলাম পুরো ব্যাপারটা। তোমার পছন্দ না হলে তো আমাদের কিছু করার নেই। কেউ কি দেখনি নিধিকে? না, রানুর সাথে আমি একটু রেগে, তাই আর কথা বলিনি। ব্যাপারটা ওর আর আমার মধ্যেই থাক। কি হয়েছে নানি? নিধির মাও আমাকে ছোট থেকেই মা ডাকতো। আমাকে না বলে বিয়ে করে ফেলে, তাই রাগ করে কথা বলিনি এতদিন, কিন্তু এখন আর পারছি না। কেউ আর কিচ্ছু বলল না, যে যার মতন খেয়ে রুমে চলে গেল। আয়ন আর ফয়সাল আয়নের রুমে বসে আছে। আয়ন ল্যাপটপে কাজ করছে আর ফয়সাল গেম খেলছে। আয়ন, ভাবিকে দেখেছিস? হুম। সত্যি? হুম। কবে, কখন? আয়ন ফয়সালকে সব বলল, নিধির সাথে ঘটে যাওয়া ঘটনা। তার মানে আমার ভাবি বড্ড সাহসী বলতে হচ্ছে। আয়ান চৌধুরীকে শাস্তি দিয়েছে। নট ব্যাড। ক্র্যাপ ইট ফয়সাল। আমার মনে হয় মেয়েটা ভালো মনের রে। তোর মতো বড়লোক হ্যান্ডসাম ছেলে দেখলে মেয়েরা পাগল হয়ে গড়াগড়ি খেত ওই টাইমে। আর নিধি কোনো আগ্রহ করলো না। আর ভুল তোর ছিল। এভাবে কেউ বিহেভ করে নাকি? জানি কাজের টাইমে তোর মাথা ঠিক থাকে না, তারপরেও মেয়েটা ভুল ছিল না রে। আয়নের মাথায় নিধির প্রতি উইকনেসের সাথে সেই থাপ্পড়ের কথাও ভুলতে পারছে না। আবার ওকে দেখলে আয়নের মাথা ঠিক থাকে না। ভেবে দেখলে ফয়সালের কথাগুলো সত্যি। কাজ রাখ আর চল রেডি হ। আমিও রেডি হই, দেরি হচ্ছে। ভাবিদের বাসায়ও যেতে হবে। আয়ান, তুই এখনো কাজ করছিস? যাচ্ছি রে বাবা। এই নীলা, তোকে ডেকে আনলাম তোর বান্ধবীকে রেডি করার জন্য, আর তুই টিভি দেখছিস? আরে আন্টি, তোমার মেয়ে আগে গোসল থেকে আসুক, কখন ঢুকেছে, বের হওয়ার নামই নিচ্ছে না। এই নিধি, কিরে আর কতক্ষণ লাগবে, কখন ঢুকেছিস? ওয়াশরুম থেকে বের হতে হতে আরে মা, হয়েছে তো, চেঁচাচ্ছ কেন? নীলা, নিধিকে শাড়ি পরিয়ে দে তাড়াতাড়ি, আয়নরা এসে পড়বে। আয়নের নামটা শুনে নিধির মুখটা মলিন হয়ে গেল। নিধির একদম পছন্দ হয়নি আয়নকে। খুব বাজে আর অ্যারোগেন্ট মনে হয়। ভাবনা চিন্তা ছাড় আর চল, রেডি হতে হবে। নীলা, জানিস আয়ানকে? কে? ওই যে মনে আছে কয়েকদিন আগে যে লোকটাকে আমি থাপ্পড় মেরেছিলাম আর অপমান করেছিলাম, সেই হলো আয়ান চৌধুরী। আমাকে আজ ওই আয়ান চৌধুরী দেখতে আসবে। আল্লাহ, তাহলে তুইও গেছিস? হাসবি না একদম। আচ্ছা, রেডি করি তোকে, না হলে আন্টি আমার উপরে পাঠিয়ে দেবে। কি রে আয়ান, নামছিস না কেন? তোরা যা ভিতরে, আমি আসছি গাড়ি পার্ক করে। চলো আসিস, আমি আমার ভাবিকে দেখতে যাচ্ছি। সবাই হো হো করে হেসে দিল ফয়সালের কথায়। কলিং বেল চাপতেই খুলে দিল নিধির মা। হাসি মুখ নিয়ে তাকানো আয়নের নানির দিকে, কিন্তু নানি অন্যদিকে মুখ করে নিল। ভেতরে আসো। সবাই হাসি মুখে ভেতরে বসলো সোফায়। কেমন আছো আন্টি? ভালো রে মা, তুমি? মাশাল্লাহ, কত বড় হয়ে গেছিস। এখন কি ছোট থাকতে বলো নাকি? আচ্ছা, কই আমার ভাবি? এই তো ঘরে। নিধির মা আয়নের নানির দিকে চেয়ে, মা, আমাকে মাফ করবে না? সবাই নীরব হয়ে গেল। নিধির মা বলতে লাগলো, আয়নের নানির পা ধরে মাফ করো না মা। পা থেকে উঠিয়ে জড়িয়ে ধরে। তোর উপর কি রাগ করে আমি কখনো থাকতে পারি? আজ বা কি করে পারবো? সবাই হেসে উঠল আনন্দে। তখনই আয়ন হাজির। আয়নকে দেখে নিধির মা আয়নের কাছে গিয়ে আয়নের গাল দুইটা চেপে ধরে বলল, বাহ, আমার আয়ন সোনা তো কত বড় হয়ে গেছে। মনে আছে আন্টির কথা? সালাম করতে গেলে রানু বেগম জড়িয়ে ধরে। তোমাকে কি ভোলা যায়? তাই তো একবারও দেখা করতে আসিসনি। আরে অত শত বাদ দাও আন্টি, আগে আমার ভাবিকে আনো, দেখবো তো। নিধির মা জানতে চায় ফয়সাল সম্পর্কে। তখন নানি সব খুলে বলে ফয়সাল সম্পর্কে। নীলা, এই নীলা, নিধিকে নিয়ে আয়। নিধি তখন বের হয়, অ্যাশ কালার ব্রাউন মিক্স শাড়ি পরে হালকা সাজে। আয়ন বসা থেকে উঠে দাঁড়ায়। নীলার পাশে পাশে বসেছে নিধি। এখনো আয়নের দিকে তাকায়নি সে, কিন্তু আয়ন তো পলক্ষীন চাহনিতে চেয়ে আছে নিধির দিকে। সে নিধিকে দেখায় এতটা মগ্ন হয়েছে যে বসা থেকে দাঁড়িয়ে গেছে, আর সবাই এই কাণ্ড দেখে মুখ টিপে টিপে হাসছে। ফয়সাল আয়নের কানে ফিসফিস করে বলল, আরে আর কত দেখবি ব্রো, আমার ভাবির নজর লেগে যাবে তো। ফয়সালের কথায় আয়নের ঘোর কাটে। চারপাশে চেয়ে দেখে রবিও হাসছে। আয়ন বুঝতে পেরে মাথা চুলকাতে চুলকাতে নিজের জায়গায় বসে পড়ে। নানি নিধিকে নিজের পাশে বসায় আর বলে, বাবা, নাতি তো দেখি আমার মাশাল্লাহ অনেক সুন্দর।
নিধি মাথা উঁচু করে সামনে তাকাতেই দেখে আয়ান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। নিধির সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। পাশেই ফয়সাল বলে ওঠে, আল্লাহ, আমার ভাবি তো দেখতে মাশাআল্লাহ। নিধি জিজ্ঞাসু দৃষ্টিতে ফয়সালের দিকে তাকায়। ও, আমি তোমার ওয়ান অ্যান্ড অনলি হ্যান্ডসাম দেবর। নীলাকে চোখ টিপ মেরে নিধি মুচকি হেসে দেয়। আমি তোমার ননদ। নিধি মুচকি হেসে মাথা নাড়িয়ে সায় দেয়। আচ্ছা দি, আয়ান আর ভাবি একটু আলাদা কথা বলুক, কি বলো? তাই ভালো। নিধি, যা আয়ানকে বাড়িটা আর নিজের রুমটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আয়। আচ্ছা। নিধির সামনে হাঁটছে আর আয়ান নিধির পাশে। নিধি ভাবছে আজ এত ভালো হলো কিভাবে, এই অ্যারোগেন্ট এখনো কিছু বলল না, আর আয়ান তো এখনো হাঁটছে আর নিধিকে দেখছে। রুমের সামনে এসে নিধি বলল, এটা আমার রুম। মুচকি হেসে ভেতরে ঢুকে বলল, ইয়া, নট ব্যাড। চলুন। কোথায়? বাড়ি ঘোরাতে বললো, তো চলুন। নো নিড, আমি এখানে ঠিক আছি। নিধির খাটে শুয়ে পড়ল আয়ান। আমার খাটে কেন ঘুমিয়েছেন? শাট আপ অ্যান্ড গো। আমার জন্য কফি নিয়ে আসো তো। কি? আপনার কি শরম বলতে কিচ্ছু নেই? এত বড়লোক কিভাবে হলাম? শরম সব বেচে দিয়েছি। আপনি একটা... গো। নিধি মুখ ভেঙচি কেটে কফি বানাতে চলে যায় আর আয়ান পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। মেয়েটা যেমন মায়াবী তেমনি ওর সব কিছুই মায়াবী। আয়ান বেডের উপর বসে পিকচারের দিকে চেয়ে আছে। নিধির পিকচার সাদা জামা পরে। উফ, হাসিটা। আয়ান আবার গিয়ে বিছানায় হেলান দেয়। বেডে নিধির ফোনটা দেখে হাতে নিল। বাহ, নো লাক, আই লাইক ইট। আয়ান সাথে সাথে ফেসবুকে ঢুকলো নিধির, বাট আফসোস তেমন কোনো কিছুই নেই, কারণ আইডিতে পিকচার নেই। আর তেমন কারোর সাথে চ্যাটও করেনি, শুধু কয়েকটা ফ্রেন্ডের সাথে চ্যাট করেছে। তার মধ্যে এই মেয়েটার সাথে বেশি চ্যাটিং হয়, নাম নীলা মজুমদার। তাই আয়ান চ্যাটিংটা ওপেন করলো। চ্যাটিংগুলো এমন ছিল, নিধি জানোস কি হয়েছে? জানি। ওই ছেলেটা আমার জন্য রাস্তায় তোকে আবার ধরেছে, তাই তো? সাথে কলেজের নিউ একটা ছেলেও তোর নাম্বার চাচ্ছে। এর অবস্থা সবগুলির মতো করব। ওয়েট। কে ডিস্টার্ব করে নিধিকে? নীলাকে আজ করবো। পরের মেসেজগুলো পড়ে আয়ান রাখবে না হাসবে সে বুঝতে পারছে না। জানু, তোর সাথে যে ছেলেটার এঙ্গেজমেন্ট হওয়ার কথা, ছেলেটা কেমন রে? খুবই অ্যারোগেন্ট ইয়ার, তুই তো জানিসই। না, সেটা না, দেখতে কেমন লাগলো তোর কাছে? আমার তো সেই লেগেছে, সেই। দেখতে তো আমার থেকে 10 গুণ সুন্দর, অ্যান্ড নো ডাউট আমার থেকে ভালো মেয়ে পাবে। বাট আমার এমন ছেলে একদম পছন্দ না, শুধু টাকা আর পাওয়ারের ড্যামাক দেখায়। মোস্ট ইম্পর্টেন্ট, বড়দের শ্রদ্ধাও করতে জানে না। আয়ান ফেসবুক থেকে বের হয়ে যায়। একটু রাগলেও সে এটা ভেবে আয়ানের ভালো লাগছে যে নিধির পছন্দ জাস্ট বিহেভ বাদে। নিধির ফোনটা রেখে নিজের ফোনটা বের করে টিপতে লাগলো। প্রায় কিছুক্ষণ পর নীলা আসলো কফি নিয়ে। আয়ান সজা হয়ে বসে। নিধি কোথায়? আরে জিজু, আমাকে কি পছন্দ হয় না? হবে না কেন? জিজু, আমি তোমার একমাত্র শালী, নিধির বেস্ট ফ্রেন্ড নীলা, সো সব আবদার রাখতে হবে কিন্তু। অফকোর্স শালিজি। তো নাও, কফি খেয়ে নাও, নিধি একটু পরে আসবে। বসো। তখনই ফয়সাল একটা কাশি দিয়ে রুমে প্রবেশ করে আর নীলা বসতে নিলেও দাঁড়িয়ে যায়। তো কি নাম? নীলার কানে কানে বলল। নীলা কিছুটা দূরে সরে যায়। আয়ান বুঝতে পেরে বলে, ফয়সাল, কি হচ্ছে? জাস্ট নামটাই তো। নীলা। ফয়সাল একটু হেসে দেয়। তখনই নিধি এসে আরেকটা কফি নিয়ে ফয়সালের জন্য। ফয়সালকে নিধির হাত ধরে বলল, ভাবি তুমি একমাত্র পার্সন যে আমাকে একটু বোঝে। নিন, চা খেয়ে নিন। নো, আপনি। আমি তোমার একমাত্র দেবর, তাই তুমি বা তুই। কিন্তু আপনি... কিচ্ছু হবে না, বুঝলে ভাবি যান। আচ্ছা। আয়ান কখন থেকে নিধির দিকে চেয়ে আছে, বাট নিধি তো ফয়সালের সাথে কথা বলায় বিজি। নীলা ব্যাপারটা বুঝলে ফয়সালকে ইশারা করে বের হতে, তাই নীলা ফয়সাল কিছু না বলে বের হয়ে যায়। আরে তোমাদের কি হলো? আজিব। নিধিও পা বাড়ায় যাওয়ার জন্য পেছন থেকে আয়ান গেট লক করে দেয় আর নিধির হার্টবিট ধুপ 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 করা স্টার্ট করে দিয়েছে। গেট খুলুন না প্লিজ। আয়ান তার মুখটা নিধির চুলে গুজে দিল আর নিধি তো চোখ বন্ধ করে কাঁপছে। তখনই নক নক। নিধি দূরে সরে যায় আর আয়ান গেট খুলে বের হয়ে যায়। নিধির মা এসে নিধিকে বিছানায় বসে নিজেও বসে। দেখ নিধি, আমার আয়ানকে অনেক ভালো লেগেছে। এখন তুই ডিসাইড করবি তুই পারবি নাকি ওর সাথে সারা জীবন কাটাতে। তার জন্য যথেষ্ট সময় আছে। জি মা। নিধির মা ড্রয়িং রুমে বসে আছে। আয়ানরা চলে যাবে তাই নিধিকে ডেকে আনে। নিধি নানিকে সালাম করে দিকে হাক করে। ভাবি কাল সকাল সকাল রেডি থাকবা, তোমাকে নিতে আসবো আমি। শোনো, দুদিন আমাদের সাথে থাকবা, বুঝলা? নানু, কাল ফয়সাল নিয়ে যাবে।
তুমি রেডি হয়ে থেকো। আচ্ছা মা, আমি পাঠিয়ে দেব। আয়ান যাওয়ার সময় নিধির দিক বেশ কিছুক্ষণ চেয়ে থেকে বের হয়ে যায়। নিধিও অনেকটা সময় তাকিয়েছিল। ধীরে ধীরে সবাই বের হয় ওদের এগিয়ে দিতে। আর নিধি ওপরে নিজের রুমে জানালা দিয়ে দেখছিল। আয়ান হঠাৎ ওপরে তাকিয়ে একটা চোখ টিপ মারলো আর নিধি একটু লজ্জা পেল, মুখ ঘুরিয়ে নিল। আয়ানরা চলে যাওয়ার পর নিধিও শুয়ে পড়ে, কিন্তু ঘুম তো আসছে না নিধির। বিছানার এপাশ ওপাশ করেই চলেছে, না ঘুমাতে পারছে না। শুধু আয়নের চেহারাটা ভেসে আসছে চোখের সামনে। ঘুমোতে না পেরে উঠে পড়ে নিধি। কিছুক্ষণ বসে থেকে সোজা বারান্দায় চলে যায়। রাত 2টা বাজতে চলল। রাতের আধারটা নিধির খুবই পছন্দ। রাস্তার ল্যাম্পের আলোতে প্রায় সব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে নিধি। চারপাশে চোখ বুলাতে বুলাতে হঠাৎ নিচে তাকিয়ে নিধি বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। কারণ আয়ান সাদা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নিধির দিকে তাকিয়ে আছে। হয়তো আয়ান জানতো যে নিধি বারান্দায় আসবে। আয়ানও বাসায় গিয়ে ঘুমোতে পারে না, তাই সে চেষ্টা না করে সোজা গাড়ি নিয়ে নিধির বাড়ির সামনে এসে পড়ে। আর এসে দাঁড়াতেই নিধিও আসে, আর সে নিধিকে দেখে থমকে যায়। সাদা কামিজ পরে আছে নিধি, চুলগুলি খুলে উড়ে উড়ে খেলছে। রাত্রের স্ট্রিটের ল্যাম্পের আলোয় নিধিকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে, যা আয়ানকে মুগ্ধ করে দেয়। নিধি আয়ানকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে থাকে, কিন্তু নিধি কিছুটা শরমও পাচ্ছে। কারণ অনেকক্ষণ যাবৎ আয়ান নিধির দিকে পলকহীন চোখে চেয়ে আছে। তাই নিধি আগে হাত নাড়িয়ে আয়ানকে জিজ্ঞাসা করলো, এত রাতে এখানে কি করছে? আয়ান একটু মুচকি হাসি দেয়, কোনো আনসার দেয় না, সোজা গাড়িতে উঠে পড়ে। আবার কিছু একটা ভেবে গাড়ি থেকে নেমে নিধিকে ইশারা করে নিচে আসতে। নিধি অনেকটা অবাক হয় আয়ানের এইসব কাজে। নিধি ভাবলো হয়তো কোনো প্রবলেম হয়েছে, না হলে এত রাত্রে এখানে কি করছে। তাই নিধিও ইশারা দিয়ে বলল, আসছি। ধীর গতিতে বাড়ির রুম থেকে বের হলো নিধি। আশেপাশে তাকিয়ে ধীর পায়ে গেট খুলে বাহিরে চলে এলো। কিছুটা দূরে আয়ান দাঁড়িয়ে, তাই সেও আয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। এত রাতে এখানে কি করছেন? কোনো কাজে আসছেন নাকি? আয়ান কোনো উত্তর দিল না, শুধু নিধির দিকে এক পলকে তাকিয়ে আছে। কোনো দরকার ছিল কি? নো, কেন তুমি কি বিজি? সবাইকে কি আপনার মতো ভাবেন যে রাত জেগে শুধু কাজ করবে? ওকে, আমি রাত জেগে কাজ করি তাই জেগে আছি। তাহলে তুমি কেন জেগে আছো? ঘুম আসছে না তাই। চলো হাঁটি। আয়ান হাঁটা ধরলো আর নিধি আয়ানের পাশে পাশে হাঁটছে। দুজনেই নীরবে হাঁটছে। নিধি আগে কথা বলা শুরু করলো, আর আয়ান শ্রোতা হিসেবে শুনেই যাচ্ছে। নিধির এক অন্যরূপ দেখলো আয়ান, যা তার আরো বেশি ভালো লেগেছে। দুজন এতটা মগ্ন হয়ে হাঁটছে আর কথা বলছে যে তারা ভুলেই গিয়েছে যে 5টা বাজতে চললো। আজানের আওয়াজে হুঁশ ফিরে দুজনের। নিধি হেসে জিভে কামড় দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, আজান দিয়ে দিয়েছে। এত কথা বললাম যে টেরি পেলাম না সকাল হতে চললো। হুম, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আজ আসছো তো বাসায়? হুম। আয়ান নিধির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে চলে যায় গাড়ি নিয়ে। নিধিও নিজের রুমে চলে আসে। এসে অজু করে নামাজ পড়ে নেয়। তারপর মাকে নামাজ পড়তে বলে নিজে ঘুমিয়ে পড়ে। সকাল 11টা বাজতে চললো, কিন্তু নিধি পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর ওদিকে আয়ানও ঘুমোচ্ছে। সে কখন থেকে ফয়সাল তার ভাবিকে সাথে নিয়ে যাবে বলে কখন থেকে বসে আছে, বাট নিধির ঘুম ভাঙার খবরই নেই। তাই নীলা ডেকে তুললো। নিধি উঠে ফ্রেশ হয়ে নিল। নিচে নেমে দেখে ফয়সাল বসে আছে তাকে নিয়ে যাওয়ার জন্য। ভাবি, সারা রাত কি আয়নের সাথে কথা বলতেছিলা যে এখনো ঘুমোচ্ছ? নিধি হিমশিম খেয়ে বলল, কই না তো। সিরিয়াস হচ্ছ কেন ভাবি? মজা করলাম জাস্ট। আচ্ছা চলো। কি রে নীলা, তোর হলো? নীলাও কি যাবে আমাদের সাথে ভাবি? হুম। ফয়সাল গাড়ি স্টার্ট দিল। তিনজন খুব জলদি পৌঁছে যায় আয়ানদের বাড়িতে। নীলা আর নিধি জাস্ট হাঁ হয়ে বাড়িটা দেখছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। বাড়িটা কোনো প্লেসের থেকে কম যায় না। নিধি ভিতরে প্রবেশ করতেই নানি নিধিকে জড়িয়ে ধরে গল্প করতে বসে পড়ে। নিধিও গল্প করতে থাকে বেশ আয়েসে। নিধি এদিক ওদিক তাকাচ্ছে। ব্যাপারটা ফয়সাল খেয়াল করলো, তাই বলল, ভাবি, আয়ন এখনো ঘুম থেকে ওঠেনি, আর ঘুম থেকে উঠলেই কফি চাইবে। এক কাজ করো, তুমি গিয়ে দিয়ে আসো। না, আমি এখানেই ঠিক আছি। কেন, যা দিয়াই? আর এভাবেও আয়ান ঘুমিয়ে আছে? নিধি, যাও, তোমার ফিউচার রুমটাও দেখে আসো। নিধি বাধ্য হয়ে ধীরে ধীরে উপরের লাস্ট রুমে ঢুকলো। মাশাআল্লাহ, খুবই বড় রুমটা, জাস্ট অসাধারণ। নিধি রুমটা দেখছে আর ঢুকছে। বেডে চোখ পড়তে দেখলো আয়ান ট্রাউজার পরে খালি গায়ে শুয়ে আছে। নিধি তাড়াতাড়ি ঘুরে গেল। ধীরে গিয়ে আয়নের বেডের সামনে রাখা টুলে কফির মগটা রেখে চলে যাচ্ছিল, বাট ওড়নাটা সাথে আসছে না। নিধি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখে আয়ান ঘুমানো, অন্য পাশে তাকানো অবস্থায় এক হাত দিয়ে নিধির ওড়না টেনে ধরে রেখেছে। নিধি কিছু না বলে ওড়নাটা টানতে লাগলো, কিন্তু 1 ইঞ্চিও ছোটাতে পারল না। তাই বাধ্য হয়ে বলল, ওড়নাটা ছাড়ুন। আয়ান নিধির কথা শুনে নিধির দিকে ফিরে তাকালো।
তাকানো অবস্থায় ওনাটা টান দিতে লাগলো, সাথে নিধিও আয়নের দিকে এগোচ্ছে একটু একটু করে। কি করছেন? ওড়নাটা ছাড়ুন প্লিজ। আয়ান নিধির কথায় পাত্তা না দিয়ে এবার জোরেই টান দিল ওড়নাটা, আর নিধি ধপাস করে আয়নের খালি গায়ের উপর পড়ে যায়, আর নিধির খোলা চুলগুলি আয়নের মুখে বিলিয়ে পড়ে। আয়ান নিধির কোমর ধরে নিজের সাথে চেপে ধরে আর ধীরে ধীরে চুলগুলি নিজের মুখ থেকে সরিয়ে নিধির কানের পাশে গুজে দেয়। নিধির মুখের চোখ, নাক, মুখ, ঠোঁটগুলি নিজের আঙুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে আয়ান, আর নিধি চোখ বুজে শুধু কাঁপছে আয়নের প্রতিটা স্পর্শে। কিছুটা সময় পর নিধি নিজেকে সামলিয়ে নেয়। প্লিজ ছাড়ুন। হঠাৎ কারো দরজা খোলায় দুজনই দরজায় তাকিয়ে দেখে নিলা। নিধি তো লজ্জায় পারে না লুকাতে, তাও আয়ানকে ধাক্কা দিল ওঠার জন্য। বাট আয়ান ঠায় যেখানে ছিল সেখানেই আছে, উপস, সরি 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 জিজু, নিজের চোখ ঢেকে। তোমার রোমান্টিক সময়টা নষ্ট করে দিলাম। আচ্ছা, এখন না হয় ডিস্টার্ব করব না, অন্য কাউকে করতে দেব। সো কন্টিনিউ। নীলা দরজা লাগিয়ে চলে গেল, সাথে সাথে নিধি ধাক্কা দিল আয়ানকে, আর নিধি লাফ দিয়ে উঠে পড়লো। তাড়াহুড়ি করে চলে যাচ্ছিল, আয়ান পিছন থেকে দাঁড়িয়ে আবার ওড়না ধরে ফেলে। কি হচ্ছে কি? শরম বলতে কিচ্ছু নেই আপনার? না, নেই। আয়ান নিধিকে নিজের দিক ঘুরিয়ে নিল, কিস করবে, তখনই নিধি বলে উঠল, দি দি। আয়ান নিধিকে ছেড়ে কই? না মানে এসে পড়বে। কথাটা বলে নিধি হন হন করে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আয়ান মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে কফিটা খেতে খেতে নিচে নামলো। গিয়ে দেখে নিধি টিভি দেখছে, নীলা আর ফয়সাল কথা বলছে, আর দি নানি রান্না করছে। আয়ানকে নামতে দেখে নীলা বলল, জিজু। বলো। আয়ানের কানে কানে। রোম্যান্স কেমন হলো? আয়ান নিধির দিকে তাকিয়ে, পারলাম আর কই। আয়ান কথা বলে নিধির পাশে বসলো, কফিতে চুমুক দিতে দিতে। নিধি আয়ানকে নিজের পাশে বসতে দেখে উঠে দি নানের কাছে চলে গেল রান্নাঘরে, আর নীলা ফয়সাল সোফাতে আয়ানের পাশে এসে বসলো। প্রায় সন্ধ্যা হতে চলল। আয়ান আর্জেন্ট কাজের জন্য অফিস চলে গেছে, আর এদিকে দি নানি ফয়সাল মিলে নানান কাজ করছে। নিধি নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দেখে অনেকগুলি বাড়ি ডেকোরেট করার লোকজন লাইট, ফুল, ক্যান্ডেলস দিয়ে বাড়ি সাজাতে ব্যস্ত। নিচে নেমে এসে দিকে জিজ্ঞাসা করলো, দি বাড়ি ডেকোরেশন করা হচ্ছে কেন? কোনো পার্টি হবে নাকি? ভাবি, আয়নের জন্য সারপ্রাইজ, কারণ আজ আয়নের বার্থডে। তাই? সবাইকে ইনভাইট করা হয়েছে। আয়ানের ফ্রেন্ড, অফিসের লোকজন প্লাস রিলেটিভ সহ সবাই 7টার মধ্যে চলে আসবে। আর আয়ানও। 7টার দিকে সবাই আসা শুরু করে দেয়। বাড়ি ভর্তি মানুষ। আয়ান বাড়িতে ঢুকে স্তব্ধ, কারণ পুরো বাড়ি অন্ধকার। ধীর পায়ে দি বলে ডাক দিলে লাইট জ্বলে ওঠে, আর সবাই চিৎকার করে বলে ওঠে, হ্যাপি বার্থডে আয়ান। আয়ান খুশিতে তার দি নানু ফয়সালকে জড়িয়ে ধরে। আয়ান কেক কাটতে গিয়ে আশেপাশে তাকাচ্ছে, নিধিকে খুঁজছে। তখনই নিধি গোলাপি কালারের জর্জেট শাড়ি পরে সামনে আসে। ভিড়ের মধ্যে থেকে আয়ান অবাক চোখে নিধিকে দেখছে, কারণ সত্যি এত সুন্দর সাজে নিধিকে খুবই সুন্দর দেখাচ্ছে। ফয়সালের কথা আয়ানের ঘোর কাটে। পরে চোখাচোখি করো, আগে কেক কাটো। আয়ান মুচকে এসে নিধির দিক চেয়ে কেক কাটে আর সবাইকে খাওয়ায়, পাশে নিধিকেও। আবার নিধিও আয়ানকে খাইয়ে দেয়। ডিম লাইটে নাচ গান হচ্ছে, সবাই সবার মতো নাচছে। নীলা ফয়সাল সবার সাথে কাপল হিসেবে নাচছে। দি নানি আর নিধির মা আশেপাশের কাজে ব্যস্ত। নিধি একটা মেয়ের সাথে কথা বলছে, আর আয়ান ড্রিঙ্ক করছে আর এক পলকে নিধিকে দেখছে। নিধিও আর চোখে তাকাচ্ছে। ভালোভাবেই নাচ গান হচ্ছে। নিধি একটু সামনে আগতেই শাড়িতে পা পিছলে পড়ে যেতে নিলে কেউ একজন ধরে ফেলে। নিধি ধীরে ধীরে চোখ খুলে দেখে একটা ছেলে তাকে ধরে রেখেছে আর এক পলকে তার দিকে তাকিয়ে আছে। নিধি ছেলেকে ধাক্কিয়ে উঠে চলে যেতে নিলে ছেলেটা নিধির হাত ধরে। আয়ান দেখলো নিধি পড়ে যাচ্ছিল, দৌড় দেবে, তখনই দেখলো এক ছেলে নিধিকে ধরেছে। আয়ান সাথে সাথে নিজের হাতের গ্লাস এত জোরে পুশ করে যে গ্লাসটা ভেঙে আয়নের হাতের ভিতর ঢুকে পড়ে। রক্তও পড়া শুরু করে। গান বন্ধ করে সবাই আয়নের দিকে তাকায়। আয়নের চোখে আগুন বের হচ্ছে। আয়ন কিছুটা রেগে ওখানে গিয়ে ছেলেটার হাত থেকে নিধির হাত ছাড়িয়ে নিজের পিছনে দাঁড় করিয়ে ছেলেটাকে পাগলের মতো পিটাতে থাকে। ছেলেটা বলে উঠল, আপনার প্রবলেম কি আয়ন স্যার? আমি মেয়েটাকে পছন্দ করি, আর আমি তো জাস্ট হাতটা ধরেছি। আয়নের রাগ আরো মাত্রায় বেড়ে গেল। ছেলেটাকে উড়াধুরা মারতে থাকে আর বলতে থাকে, You bloody beast, she is my would-be wife. Damn it. How can you dare to touch her? How can you dare? I am gonna kill you, bloody. নিধি আয়নের এই রূপ দেখে ভয়ে আরো 2 পা পিছিয়ে দাঁড়িয়ে আছে। দি আর ফয়সাল আয়নকে ধরে। ফয়সাল, ছেলেটাকে বেরিয়ে যেতে বলো। No wait, এই ছেলের সামনেই আমার নিধির এঙ্গেজমেন্টটা হবে রাইট নাও। ফয়সাল, যা রিঙ্গুলি নিয়ে আয়।
আয়ান এক প্রকার জোর করে সবার সামনে নিধিকে আংটি পরিয়ে দেয়। আয়ানের চোখ এখনো লাল হয়ে আছে। নিধিও ভয়ে ভয়ে আংটি পরিয়ে দেয়। আয়ান সবার উদ্দেশ্যে বলে উঠল, She is my would-be wife. All you people can leave now. The party is over. Thanks for joining the party. আয়ান সবার সামনে নিধিকে টেনে নিজের রুমে নিয়ে যায়। কেউ সাহস পায় না আয়ানকে কিছু বলার, তাই যে যার মতো নিজেদের রুমে চলে যায়। আয়ান নিধিকে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। নিধি ভয়ে রীতিমতো কাঁপছে। আয়ান নিধিকে ধাক্কা দিয়ে দেওয়ালে চেপে ধরে। নিধি এতটাই ভয় পেয়েছে যে কাঁদতে বা চিৎকার করতে ভুলেই গেছে। আয়ান রেগে নিধির চোখে চোখ রেখে বলল, ওই ছেলের সাহস কি করে হয় তোকে ধরার? তুই শুধু আমার, তোকে টাচ করার অধিকারও শুধু আমার। নিধি চুল ধরে ছোট চুমু খেয়ে বলল, তোর সব আমার। তোকে কাঁদাবো আমি, হাসাবো আমি, দুঃখ দিব আমি, সুখও আমি দেব। অন্য কেউ তোর দিকে তাকালে আমি ওকে মেরে ফেলবো, কারণ তুই শুধু আয়ানের, শুধু আয়ানের। নিধি শুধু চোখের পানি ফেলে ভয়ে কাঁপছে। আয়ান অনেকটা সময় কিস করে নিধিকে ছেড়ে দেয়। রাগ কন্ট্রোল করার জন্য খাটে ধপ করে বসে পড়ে। হাত বেয়ে যে অঝরে রক্ত ঝরছে তার কোনো খেয়ালই নেই। নিধি কাঁদতে থাকে। দুজনে কোনো কথা বলছে না। নিধি কাঁদতে কাঁদতে ফ্লোরে তাকিয়ে দেখে আয়নের হাত থেকে রক্ত ঝরছে। নিধির বুকটা ধুপ করে উঠল। নিজের চোখের পানি মুছে টেবিল থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়নের সামনে বসে। আয়ান নিধির দিক তাকিয়ে দেখে নিধির চোখে পানি, যেটা আয়নের রক্তের জন্য। আয়ান শুধু নিধিকে দেখছে। নিধি নিজের চোখের পানি মুছছে আর আয়নের হাতে রক্ত পুচ্ছে। গ্লাস ভাঙার কি দরকার ছিল? কি হয়েছে হাতটার? নিজে নিজে কাঁদছে আর বকছে আর ব্যান্ডেজ করে দিচ্ছে আয়নের হাতে। আয়ান মুচকে এসে নিধিকে দেখছে। নিধি ব্যান্ডেজ করে দিয়ে উঠে দাঁড়ালো। টেবিলে বাক্সটা রাখে। চলে যাওয়ার জন্য পা বাড়ালে আয়ান বলে উঠল, আমি কি যেতে বলেছি? নিধি কিছু না বলে ভয় ঢোক গিলে ওখানেই দাঁড়িয়ে আছে। আয়ান উঠে নিধির হাত ধরে দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়া করালো আর নিজেও নিধির সাথে লেগে দাঁড়ালো। নিধি ভয়ে চোখ বন্ধ করে নিচে তাকিয়ে আছে আর আয়ান নিধির দু চোখে চুমু খায়। নিধি আয়নের দিক তাকাতে আয়ান বলে উঠল, कितनी जल्दी जिंदगी गुजर जाती है, प्यार बुझती नहीं और बरसात चली जाती है। आपकी यादें कुछ इस तरह आती है, नींद आती नहीं और रात गुजर जाती है। নিধি অবাক হয়ে আয়নের দিক তাকায়। আয়ান আর কোনো কথা না বলে হুট করে নিধিকে জড়িয়ে ধরে টাইট করে। প্রায় কিছুক্ষণ পর বিছানায় শুতে শুতে আয়ান বলল, মাথাটা ভীষণ ব্যথা করছে। নিধি ওখানেই ঠায় দাঁড়িয়ে আছে। আয়ান নিধির দিক তাকিয়ে বলল, মাথাটা ব্যথা করছে, সো এখানে বসে মাথাটা টিপে দাও। নিধি তাড়াহুড়ো করে আয়নের পাশে বসলো। আয়ান নিজের মুখ নিধির কোলে গুজে দিল। নিধি শকড। মাথা টিপতে বলেছি আমি। নিধি ধীরে ধীরে আয়নের মাথা টিপতে লাগলো আর আয়ান নিধির পেটে মুখ গুজে শুয়ে আছে। নিধি মনে মনে বলে, এমন পেটে মুখ গুজলে কিভাবে হাত চলবে আমার? উফ। আয়ান ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। নিধি আয়নের নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে ভাবছে, কত রূপ লোকটার। আজ ওনার এমন ব্যবহার আমি কিছুই মেলাতে পারছি না। কি চাচ্ছে উনি? নিধি দেখলো আয়ন ঘুমিয়েছে, তাই ধীরে আয়নকে কোল থেকে বালিশে শুয়ে দিয়ে আয়নের পায়ের জুতো খুলে দেয়। আয়নের কোট, টাই, শার্ট চোখ বন্ধ করে খুলে দেয়। তারপর চাদরটা গায়ে দিয়ে এসিটা বাড়িয়ে লাইট নিভিয়ে বেরিয়ে যায় রুম থেকে। নিধি নিজের রুমে এসে কাপড় চেঞ্জ করে ঘুমাতে যায়, বাট ঘুম তো আসছে না। কিভাবে আসবে? এত কিছু হওয়ার পর কিভাবে ঘুম আসবে? ভোর হলো। আয়ান আর চোখে ভোরের আলোয় নিজের ঘুম ভাঙালো। একটু নড়ে চড়ে উঠে বসলো। মাথাটা একটু নাড়িয়ে পুরো রুমে চোখ বুলাতে লাগলো। নিধি কই? এই মেয়ের সাহস তো কম না। বললাম যে আমার অনুমতি ছাড়া রুম থেকে বের হতে না। একে তো আমি পেয়ে নেই, বাট হ্যাভ টু সে মেয়েটার হাতে জাদু আছে। শুধু হাতে না, ঠোঁটেও। উফ, জাস্ট সফট, নেশা লাগিয়ে দেওয়ার মতো। ভাবতে ভাবতে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আয়ান এটা ভাবলো না যে সে কাল কি রাফ বিহেভ করেছে নিধির সাথে। নিজেরটাই বুঝে আয়ান ফ্রেশ হয়ে নিচে গেল। গিয়ে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে নিধি বাদে। আয়ান গিয়ে সরাসরি বলল, নিধি কোথায়? জিজু তো বাসায় চলে গেছে। মেসেজে বল আমাকেও চলে যেতে বিকেলে। এই মেয়েটার বড্ড সাহস দেখছি। আয়ান রাগে হাতটা মুঠো করে পাশের থেকে কারকে নিয়ে বেরিয়ে পড়ে। পিছন থেকে সবাই ডাকলেও সাড়া দেয় না আয়ান। গাড়ি দ্রুত চালিয়ে যাচ্ছে। এখন যদি নিধিকে সামনে পায় তাহলে কাঁচা খেয়ে ফেলবে। নিধিদের বাড়ির সামনে গিয়ে হর্ন বাজালে নিধির মা গেট খুলে দেয়। আয়ন বাবা, তুমি ভেতরে আসো। আন্টি, নিধি কোথায়? ও তো কলেজে গেল। আচ্ছা, আমি যাচ্ছি। আর আন্টি, আপনি আর নিধি এখন থেকে আমাদের সাথেই থাকবেন। বিয়ে ওখানেই হবে। আর আমি ড্রাইভারকে বলে দিয়েছি সব সামান আর আপনাকে বিকেলে নিতে আসবে। আয়ান আর একটু ওয়েট করে না। গাড়িতে বসে আবার স্টার্ট দিয়ে নিধির কলেজের সামনে চলে আসে। নিধি তখন ক্লাস করছিল। আয়ান গিয়ে প্রিন্সিপালের রুমে বসে কিছু কথা বলে। নিধি ক্লাসের উদ্দেশ্যে যায়।
আয়ান ক্লাসে পৌঁছিয়ে দেখে নিধি একটা ছেলের পাশে বসে ক্লাস করছে। আয়ান ক্লাসের টিচারকে ইশারা করে বাহিরে রাখে, আর কিছু বললে সে ক্লাসে গিয়ে নিধিকে ব্যাগসহ বের করে দেয়। নিধি হতবাকের মতো বের হলো, বের হয়ে দেখে দুটি লাল চোখ তার দিকে চেয়ে আছে। নিধি ওখান থেকে দৌড় দেবে ভাবছে, বাট আয়ান নিধির হাত জোরে চেপে ধরে টেনে নিজের সাথে টানতে লাগলো। নিধি ভয়ে 2-3টা ঢোক গিলে আবার ভয় বারবার দাঁড়িয়ে যাচ্ছে। থাপ্পড় খাওয়ার ইচ্ছে না থাকলে ভালোভাবে নিচ্ছি তেমনভাবেই হাঁটো। নিধি ভয়ে সুন্দরভাবে হাঁটতে লাগলো। নিচে নামতে আশেপাশে সবাই তাকিয়ে আছে। তখন নিধি সেম ক্লাসের একটা ছেলে বলে উঠল, ছেলেটাকে নিধি ডিস্টার্ব করছে না তো তোমাকে? নিধি কিছু বলবে তার আগে আয়ান বলে উঠল, আমি ওর হাজবেন্ড। এটা বলে আয়ান আবার নিধির হাত ধরে টেনে হাঁটতে লাগলো। গাড়িতে বসিয়ে দিয়ে জোরে গেট লাগালো, আর নিধি কেঁপে উঠল ভয়ে। আয়ান খুবই রাগে গাড়ি চালাচ্ছে, কিছু বলছে না, শুধু রাগে গাড়ি চালাচ্ছে। নিধি নিজের হাতগুলি বয়ে মুচড়াতে লাগলো। নিধি মনে মনে আল্লাহর নাম 100 বার নিয়ে নিয়েছে। আয়ান গাড়িটা পার্ক করলো আয়নার অফিসের সামনে। আজ আয়নের একটা ইম্পর্টেন্ট মিটিং থাকায় নিধিকে অফিসে নিয়ে এসেছে, আর শাস্তিও এখানেই দেবে। নিধিকে টেনে অফিসে প্রবেশ করতে সবাই দাঁড়িয়ে সম্মান দিল, আর আয়ান সবাইকে বলে দিল যে নিধি তার হবু বউ। আয়ান টেনে নিয়ে নিধিকে দাঁড় করিয়ে নিজের চেয়ারে বসে পড়ল, আর বলে উঠল, কাল রাত্রে কি বলেছিলাম? নিধি চুপ করে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলছি, আমাকে রাগিও না। আসলে বলেছিলাম আমার রুম থেকে বের হতে না। তুমি বের হয়ে গেছো, ওকে মানলাম। তারপর শুনলাম আমাকে না বলে বাসায় চলে গেছো। ওকে আবার কলেজে গিয়ে একটা ছেলের সাথে বসাচ্ছিলা। নিধি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়ান রেগে তাকিয়ে আছে নিধির দিকে। আয়ান উঠে নিধির কাছে যাবে, তখনই একজন নক করে। ইয়া কাম। স্যার, আপনার মিটিং রেডি। ওকে, আই অ্যাম কামিং। আজ তোমার শাস্তি, তুমি এখানেই আমার সাথে থাকবে আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত। বসো, আমি আসছি মিটিং করে। নিধি বেচারি একা একা বসে আছে কেবিনে, আর মনে পড়ে যায় কিভাবে আয়ান তাকে জোর করে কিস করে। ভাবতেই মনে ভয় গেঁথে যায় নিধির। কেবিনের দরজা খুলতে দেখলো আশেপাশে স্টাফরা নিধির দিকে চেয়ে আছে। নিধি মুচকে এসে সবাইকে হাই জানালো। স্টাফরা আরো বড় হাসি মুখ করে নিধিকে সালাম দিল। স্টাফদের মধ্যে 2টি ছেলে আর 3-4টা মেয়ে নিধির সামনে এসে কথা বলছে। নিধিও কথা বলতে বলতে কেবিন থেকে অনেকটা বেরিয়ে যায়। হেসে হেসে কথা বলছিল, হয়তো বোরিং থেকে মুক্তি পাওয়ায়। আয়ান নিধির উপরের কেবিনে মিটিং করছে। নিধিকে বেরোতে দেখে আয়নের খুবই রাগ লাগছিল, সাথে আবার ছেলেদের সাথে কথা বলতেছে। আয়নের একদম পছন্দ না যে নিধি কোনো ছেলের সাথে কথা বলুক। আয়ান ভাবছে, আমি বললাম কেবিনে বসতে চাও, বাহিরে এসেছে। এ কি আমাকে ভয় পায় না? আয়নের মিটিং শেষ হতে দেখে এক স্টাফ বলে উঠল, ম্যাম, স্যারের মিটিং শেষ, আমরা গেলাম। নিধির এখন মনে পড়লো যে ও কথা বলতে বলতে কেবিন থেকে অনেক দূরে চলে এসেছে। আয়ানকে আসতে দেখে হনহন করে কেবিনে চলে গেল। আয়ান রাগে আর কিছুই বলল না, সোজা কেবিনে গিয়ে চেয়ারে বসে পড়ল। ল্যাপটপ অন করে কাজ করতে লাগলো। নিধি অনেকক্ষণ যাবৎ ভয় নিয়ে দাঁড়িয়ে আছে, পাও ব্যথা করছে, তাই সামনের চেয়ারে বসার জন্য পা বাড়াবে, তখনই আয়ান বলে উঠল, আমি কি বসতে বলেছি? নিধি মাথা নাড়িয়ে না জানালো। তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। অনেকক্ষণ যাবৎ নিধি দাঁড়িয়ে আছে, তাই আয়ান বলল, বসতে দিতে পারি একটা শর্তে। নিধি মুখ উঁচু করে আয়নের দিকে তাকালো মায়া ভরা চোখ নিয়ে। বেশি কিছু না, জাস্ট একটা লিপ কিস দিবা আমায়। নিধি আয়নের দিকে একবার তাকিয়ে আবার নিচে তাকিয়ে বলল, আমার দাঁড়াতে প্রবলেম হচ্ছে না। আয়ান মুচকি এসে আবার কাজে মন দিল, আর নিধি আশেপাশে দেখছে কেবিন বাহিরে দেখতে বিজি। আয়ান মুখ উঁচু করে দেখে ম্যাডাম আশেপাশে তাকিয়ে আছে। কিছু সময় পর লাঞ্চ টাইম হয়েছে। নিধির পা মনে হচ্ছে ছুটে যাবে, তখনই আয়ান কাউকে কল করলো। লাঞ্চ পাঠিয়ে দাও, আর এক প্লেটে দুজনেরটা দিও। নিধি আয়নের দিকে তাকায়, আয়ান আবার কাজ করছে। নিধির এখন কান্না পাচ্ছে, কখন থেকে দাঁড়িয়ে আছে, নিজেই নিজেকে বকছে কেন যে যেতে গেল বাসায়। কিছু সময় পর এক স্টাফ লাঞ্চ নিয়ে আসলো। ম্যামকে দাও খাবারটা। নিধির আগে খাবারটা হাতে নিয়ে টেবিলে রেখে দিল, আর লোকটা চলে গেল। নিধি ঠায় দাঁড়িয়ে আছে, এটা দেখে আয়ান বলে উঠল, খাবারটা বাড়ো। নিধি মুখ কালো করে দাঁড়িয়ে আছে। আয়ান আর কিছু না বলে চেয়ার থেকে উঠতে নিলে নিধি হনহন করে টেবিলের সামনে খাবার বাড়তে লাগলো। নিধি খাবার বেড়ে আয়নের সামনে দেয়। আয়ান নিধির দিকে একবার তাকিয়ে আবার ল্যাপটপে কাজ করতে করতে বলল, তুমি খাইয়ে দাও। নিধির আগে আয়নের দিক তাকালো, আয়নের চোখে চোখ পড়তেই ভয়ে কোনো কথা না বলে আয়নকে খাওয়ানোর জন্য আয়নের পাশে গিয়ে দাঁড়ায়। চামচ দিয়ে খাওয়াতে যাবে, তখনই আয়ন বলল, হাতে ব্যথা আমার, আর প্রবলেম দেখি তোমার হচ্ছে, হাতে করে খাইয়ে দাও। নিধি কিছুটা না বলে খাবারটা মেখে আয়নের মুখে ধরলো। আয়ন খাবারটা এমন ভাবে খেলো যে আয়নের ঠোঁট খাবারের থেকে বেশি নিধির হাতে লেগেছে, আর নিধি শিউরে উঠে। তাও বেচারি ভয়ে কিছুই বলতে পারছে না। আয়নকে খাওয়াচ্ছে, আর আয়ন ওই একই ভাবে খাচ্ছে। তুমি খাও। আপনি খান, আমাকে নিয়ে ভাবতে হবে না। কি বললে নিধি তুমি? না মানে খাচ্ছি তো। এটা বলে নিধি গপ গপ করে খাওয়া শুরু করে দিল।
আয়ান মুচকি এসে শুধু নিধির কাহিনী দেখছে। ভয়ে এমনভাবে খাচ্ছিল যে খাবার মুখে বেশি লেগেছে। নিধি দেওয়ালে লেগে আছে আর আয়ান নিধির সাথে মিশে। নিধির হাত থেকে প্লেটটা হাত থেকে নিয়ে টেবিলে রেখে দেয় আর নিধির দিকে তাকায়। নিধি খাবার কাছে আর ভয়ে পাশ ফিরে বেরিয়ে যেতে নিলে আয়ান হাত ধরে নিজের সাথে চেপে ধরে, কোমর চেপে ধরে, নিজের ঠোঁট নিধির ঠোঁটে মিশিয়ে দেয়। নিধির মুখের খাবার সম্পূর্ণ খেয়ে নেয়। মুখে লেগে থাকা খাবারও নেই। নিধি শুধু নিজের জামা করে ধরে রেখেছে আর আয়ান পাগলের মতো চুমু খাচ্ছে। অনেকটা সময় পর আয়ান নিধিকে ছেড়ে দেয়। নিধি শুধু নিচে চোখ বুজে আছে। আয়ান নিধির লাল ঠোঁটে তাকিয়ে আছে। হুট করে আবার চুমু খায়। তারপর নিধির কোমর ছেড়ে টেবিলে বসে আবার কাজে লেগে পড়ে। একটু আগে কি করেছে তার কোনো গ্রাহ্য নেই। তার মতো সে কাজ করছে আর নিধি বেচারি সেভাবেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটা লোক এসে খাবারগুলি নিয়ে যায়। দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে বসো। নিধি কিছুক্ষণ আয়নের দিক তাকিয়ে সামনের চেয়ারে গিয়ে বসে পড়ল। নিধি শুধু আয়নের দিক তাকিয়ে আছে, আয়নের আর চোখে তাকাচ্ছে। একসময় নিধি ঘুমিয়ে পড়ে আর আয়ান তার কাজ রেখে নিধির দিকে এক পলকে তাকিয়ে আছে। এই সেই মেয়ে যে তাকে সবার সামনে অপমান করেছিল। কিন্তু ও কি জানতো সেই মেয়েকে ও এত ভালোবাসবে? এখন তো নিধিকে ছাড়া আয়ান তার অস্তিত্ব ভাবতেও ভয় পায়। মিটিং এর জন্য আয়ানকে ডাকতে এলে আয়ান হাত দিয়ে চুপ করতে বলে। নিজের কোট খুলে নিধির গায়ে পেঁচিয়ে দেয়, যদি ব্যথা না পায়। তাই পাশের টেবিল আরেকটা চেয়ার দিয়ে রাখে, লাইট অফ করে, কেবিন লক করে মিটিং করতে উপরের রুমে যায়। যাওয়ার আগে এক মেয়ে স্টাফকে বলে যায় নিধির খেয়াল রাখতে। নিধি সেই যে ঘুমিয়েছে এখনো ঘুমিয়ে রাত 8টা বাজতে চলল। আয়ান মিটিং শেষ করে বের হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে নিধি উঠেছে কিনা। মেয়েটি না বলল। আয়ান লক খুলে দেখে যেভাবে রেখে গেছে সেভাবেই ঘুমিয়ে আছে। আর একটু কাজ সেরে ড্রাইভারকে কল করে ব্যাগ আর ফাইলস দিয়ে বলল গাড়ির গেট ওপেন করতে। আয়ান নিধিকে ধীরে ধীরে কোলে তুলে নেয় আর কেবিন থেকে বের হয়। সব স্টাফ মুচকি হেসে তাকিয়ে আছে। সিনটা দেখলে যে কারোরই ভালো লাগবে, এটাই বাস্তব। আয়ান নিধিকে কোলে নিয়ে পিছনের সিটে বসে। নিধির এত পরিমাণ খারাপ লাগছিল যে ঘুমিয়ে তার হুঁশ নেই, বেহুশের মতো ঘুমোচ্ছে। বাসায় পৌঁছালে আয়ান আবার নিধিকে কোলে তুলে নেয় আর বাড়িতে প্রবেশ করে। সাথে সাথে সবাই বলে ওঠে, কি হয়েছে নিধির? কিছুই হয়নি, ঘুমিয়ে পড়েছে। এত ভালোবাসা যে সামান্য ঘুম ভাঙালি না ভাবির? উফ জিজা, যে রোমান্টিক সিনটা। আয়ান আর কথা না বাড়িয়ে নিজের রুমে শুয়ে দেয় নিধিকে। নিজের শার্ট খুলে ফ্রেশ হতে চলে যায়। নিধি মুচকে এসে ঘুম থেকে ওঠে। ঘুম পুরো চলে গেলে লাফ দিয়ে বসে পড়ে আর ভাবতে থাকে, আমি তো ওনার কেবিনে ছিলাম, এখানে কিভাবে এলাম? তখনই জাস্ট টাওয়াল পরে আয়ন বের হয় আর নিধি দিল এক চিৎকার। আ নিধি চিৎকার দিতে দিতে লাফ দিয়ে বিছানা থেকে নিচে নেমে লাফাচ্ছে আর চিল্লাচ্ছে। স্টপ। আ চুপ করো। আ জাস্ট শাট আপ। সাথে সাথে নিধি চুপ হয়ে যায়। তুমি চিল্লাচ্ছ কেন? আপনার গায়ের কাপড় কোথায়? তো আমি কি উলঙ্গ নাকি? তেমন ভাবেই তো দাঁড়িয়ে আছেন। আপনার মনে হয় সত্যি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আয়ান নিধির কাছে এগিয়ে, বলেছিলাম না এত বড় লোক কিভাবে হলাম? শরম সব বেচে দিয়েছি। আচ্ছা বাদ দাও, এক কাজ করি, এটাও খুলে ফেলি, তাহলে তোমার কথাই সঠিক হবে। কথাটা শুনে নিধি নিচু করা মুখটা হাঁ হয়ে আয়নের মুখের দিকে তাকিয়ে রইল। কি বলো, খুলবো? ছি! এ বলে নিধি দৌড় দিতে নিলে আয়ন নিধির সামনে গিয়ে দাঁড়ায়। আয়ন এক পা আগাতে নিধি এক পা পিছনে যাচ্ছে। দে 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 হুশ, আমি জানি আমাকে এভাবে দেখতে তোমার বেশ ভালোই লাগছে। না হলে কি এভাবে ড্যাব ড্যাব করে দেখতে? তুমি জানো কত মেয়ে পাগল আমার এই বডি দেখার জন্য, আর তুমি সেটা বিনা পেমেন্টে পাচ্ছ। তোমার ভাগ্য আছে বলতে হচ্ছে। আমার ভাগ্য খারাপ, তাই তো আপনাকে আমার পাল্লায় পড়তে হয়েছে। আর আপনার এই বডি দেখার ইচ্ছে বা শখ কোনোটাই আমার নেই। নিধি কথাগুলো প্রায় না বুঝে বলেছে, বাট আয়নের দিকে একবারও তাকায়নি। নিধি সাইড দিয়ে সরে গেল। সোজা দরজা খুলবে তখনই আয়ন পিছন থেকে দরজা ধরে দাঁড়ায়। কি বললে তোমার ভাগ্য খারাপ? তাই আমার পাল্লায় পড়েছো? আমার বডি দেখার তোমার কোনো শখ নেই? না মানে তা না, আসলে আমি আপনার শরীরের দিক তাকাইনি, সত্যি। আয়ন নিধির এত কিউট বাচ্চাদের মতো বিহেভ দেখে প্রায় মুগ্ধ। আয়ন নিধিকে নিজের দিকে ঘুরে দাঁড় করায়। আমি যাই, এই তো কসম, আর চিল্লাবো না। মানে আমি আর ভুলেও এখানে আসবো না। আর আপনার শরীরের দিক আমি তাকাইনি, তারপর আর জীবনে ভুলেও তাকাবো না, এই তো সত্যি। এগুলো শুনে আয়নের রাগটা সত্যি বাড়ছে। আয়ন কোনো কথা না বলে নিধির কোমর ধরে নিজের সাথে মেশায় আর নিধি ছোটার জন্য মুচড়ামুচড়ি করতে থাকে। সত্যি আমি আর আয়ান নিধির ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে। আয়ান নিধির হাতটা গলা থেকে নামিয়ে সেখানে চুমু খায়। তারপর নিধির হাতটা নিজের খালি শরীরের বাম পাশে বুকের দিকে রাখে আর বলল, এমন কথা শুনলে থাপ্পড় সবগুলি তোমার গালে পড়বে, বুঝছো? মাথা নাড়িয়ে জানালো। আর আয়নের গায়ের থেকে নিজের হাত সরানোর জন্য টানছে, বাট আয়ন আরো শক্ত করে ধরেছে। আমার সব তোমার,
আমাকে সবভাবে দেখার অধিকার শুধু তোমার। এই রুমটাও তোমার, আয়ানও তোমার। নিধি শুধু আয়নের দিক চেয়ে আছে। নিধি ভেবেই পায় না লোকটার কত রূপ। এই তাকে বকে, আবার আদর করে, আবার গালিও দেয়। আমি যা। চুপ। আয়ান নিধিকে আরো চেপে ধরে নিজের সাথে। ধীরে ধীরে নিধির মুখের দিক নিজের মুখ নিচ্ছে। প্লিজ। শীষ। তখনই ফয়সাল আর নীলা গেট টোকাচ্ছে। নিধি তো মনে হয় হাফ ছেড়ে বাঁচলো, বাট আয়নের মেজাজটা খেপে যাচ্ছে। নিধি কিছু না ভেবে হুট করে আয়নকে ধাক্কা মারায় আয়ন কিছুটা দূরে গিয়ে টেবিলের কোণায় হাতে ব্যথা পেল। নিধি নিজেই বোকার মতো কাজ করে বসলো, আর তাও হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। নিধি ভাবছে আজকে মনে হয় আয়ন ওকে আনাম ছিঁড়ে খাবে। আয়নের রাগ না অভিমান হয়েছে। ওর জন্য মেয়েরা পাগল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আয়ন কখনো কাউকে লিপকিস করার কথা স্বপ্নও ভাবতো না, কারণ তেমন রুচি কখনো আসেনি। বাট নিধির সামনে আসলে নিধির ঠোঁট আর পেটের তেলটা বেশি টানে আয়নকে। পেটে না হয় সে বিয়ের আগে ধরবে না, বাট সামান্য লিপকিসটাও ওকে অলওয়েজ জোর করেই করতে হয়। আবার আজ ওকে ধাক্কাও মেরেছে। আজ ডিসাইড করেছে আয়ন নিধি নিজেকে যতক্ষণ না ওকে কিস করবে ততক্ষণ না ও নিধির সাথে কথা বলবে না, ওকে টাচ করবে। নিধি বেচারি এখনো আয়নের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ভয় তো উপরেই চলে যাবে। নিধি ভেবেছে এবার কিস করতে আসলে আর কিচ্ছু বলবে না, কারণ ওদের তো এঙ্গেজমেন্ট হয়েছে, কয়েকদিন পর বিয়ে। বাট আয়ন একটা সাউন্ডও করলো না, সোজা দরজা খুলে বেরিয়ে গেল। ফয়সাল আর নীলা রুমে ঢুকে দেখে নিধি দাঁড়িয়ে। কি হয়েছে ভাবি, আয়ান এভাবে চলে গেল কেন? কিরে তুই এমন হয়ে আছিস কেন? আর ভাইয়া দেখি টাওয়াল পরেই চলে গেল। আমার রুমে গেছে চেঞ্জ করতে। চলেন ডিনার করে নেই, আমার অনেক ক্ষুধা লাগছে। নিধি, নীলা, ফয়সাল দি, নানি, নিধির মা সবাই টেবিলে আয়নের জন্য ওয়েট করছে, বাট তার নামার নামগন্ধও নেই। কিরে ফয়সাল, আয়ান কোথায়? ও তো এমন লেট করে না। ডোন্ট নো দি। ভাবি তুমি গিয়ে দেখো তো। আমি। তুমি যাও। নিধি না চাওয়া সত্ত্বেও ধীর পায়ে উপরে গেল। হে মাবুদ, আমাকে তো মনে হচ্ছে আজ তো গিলে খাবে। নিধি ধীরে ধীরে আয়নের রুমে নক করলো। না, আনসার দিল না। আবারও নক করলো, বাট নো রিপ্লাই। তাই নিধি ভয়ে ভয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো। বিছানার সাথে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে। নিধি যে রুমে এসেছে সে একবারও নিধির দিকে তাকায়নি। নিধি মনে মনে ভাবলো, একবার আমার দিকে তাকাচ্ছেও না, ভুল হয়ে গিয়েছিল তার জন্য এমন করবে। আপনাকে ডিনারের জন্য যেতে বলল দি। আয়ান ল্যাপটপ রেখে সোজা রুম থেকে বের হয়ে গেল। একবারও তাকালো না নিধির দিকে। নিধির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। থাক নিধি, তুই মন খারাপ করিস না, আয়ন কথা বলবে তোর সাথে, একটু পরেই ঠিক হয়ে যাবে ওনার রাগ। নিজেকে নিজে বুঝিয়ে নিধি নিচে নামলো, গিয়ে আয়ানের পাশে বসলো। সবাই খাওয়া শুরু করলো, বাট আয়ান একবারও নিধির দিকে তাকায়নি। নিধি আয়ানকে সব খাবার এগিয়ে দিচ্ছে, কথা বলার চেষ্টা করছে, বাট আয়ান চুপচাপ খেয়ে উপরে চলে গেল। আর নিধি অসহায়ভাবে তাকিয়ে আছে। নিধি কি হয়েছে? ভাই কি তোমার উপর রাগ করেছে? নিধির চোখের পানি বেরিয়ে গেল। ফুফিয়ে ফুফিয়ে কেঁদে বলল, উনি আমার উপর রাগ করেছে। আমি কি ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলাম নাকি? কখন থেকে আমার দিকে একবারও তাকায়নি। ওলে ভালোবাসা রে, রাগ যেহেতু তুমি করিয়েছ, তাই তুমি রাগটা ভাঙাও। নিধি চোখ মুছে বলল, কিভাবে? ওটা তো তোমার ভাবতে হবে ভাবি। নিধি মনমরা ভাবে নিজের রুমে চলে এলো। ভাবছে আয়ন মনে হয় সকালে সব ভুলে গিয়ে ওর সাথে কথা বলবে, তাই কিছু না ভেবে শুয়ে শুয়ে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আয়নের রাগ আরো দ্বিগুণ হয়ে গেছে। কি মেরে বাবা, আমার রাগটাও ভাঙাতে আসেনি এখনো? কই গেল? এখনো রুমেও আসেনি। একে তো আমি কাঁচা খেয়ে ফেলবো, বেয়াদ্দব মেয়ে। আয়ন রাগে গজগজ করতে করতে নিধির রুমে গেল। গিয়ে যা দেখলো তাতে নিমিষে আয়নের রাগ পানি হয়ে গেল। নিধি কার্টুন দেখতে দেখতে বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে ঘুমিয়ে আছে, আর আয়ান থম হয়ে তাকিয়ে আছে নিধির দিকে। ধীর পায়ে আয়ান নিধির দিকে এগিয়ে গেল। নিধির দিক কিছুটা ঝুঁকে ধরতে গেলে আবার হাত সরিয়ে নেয়। কিছুক্ষণ নিধির দিক চেয়ে থেকে দাঁড়িয়ে যায়। নিধির গায়ে চাদর টেনে দিয়ে লাইট অফ করে দরজা লক করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। বাট আয়নের তো ঘুম আসছে না। কখন থেকে মোড়ামুড়ি করছে, কিন্তু ঘুম আসছে না। নিধিকে নিজের সাথে না রেখে ঘুমালে ঘুম আসবে না আয়নের। তারপরও ঘুমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাত ৩টার দিকে আয়নের চোখ লেগে আসছে, আর আয়ন ঘুমিয়ে পড়ে। সকালে নিধি আড়মোড়া হয়ে ঘুম থেকে ওঠে। ঘড়িতে তাকিয়ে দেখে ৮টা বেজে গেছে। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আয়নের রুমে পৌঁছায়। গিয়ে দেখে আয়ন ব্ল্যাক জিন্স হোয়াইট শার্ট পরে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাঁধছে। নিধি গিয়ে আয়নার সামনে দাঁড়ায়, বাট আয়ান নিধির দিকে একবারও তাকায় না। নিধি মুখ গোমড়া করে তাকিয়ে আছে আয়নের দিক, বাট আয়ান সে নিজের মতো রেডি হচ্ছে। নিধি মনে হয় এখন কেঁদেই দিবে। সরি, আর অমন করব না। তারপরও আয়ান তাকায় না, নিজের মতো ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর নিধি কেঁদে ফেলে। আমার সাথে কথাও বলছে না। সরি তো বললাম, আর অমন ভুলেও করব না। নিধি চোখ মুছতে মুছতে নিচে নামে ব্রেকফাস্টের জন্য।
তখন সবাই খাওয়া শুরু করে। নিধি বারবার আয়নের দিকে তাকাচ্ছে। সরি, আর অমন ভুল হবে না। সবাই মুখ টিপে হাসছে, বাট নিধি মনে হয় কেঁদেই দেবে। আয়ান নিজের মতো খেয়েই যাচ্ছে। খেয়ে উঠে চলে যাচ্ছিল, তখনই নিধি বলে উঠল, আর আয়ান যেতে গিয়েও দাঁড়িয়ে গেল। এই কানে ধরছি, আর অমন ভুল করব না, গড প্রমিস। আয়ান তারপরে চলে গেল সানগ্লাস চোখে দিয়ে, আর নিধি কেঁদে দেয় দিকে জড়িয়ে। দিয়ে আমি তো সরি বললাম, তারপরও আমার সাথে একবারও কথা বললো না। সেই কাল থেকে আমার দিকে একবারও তাকায়নি। হয়েছে হয়েছে, পাগলি মেয়ে, এভাবে কাঁদতে হয় নাকি? কি এমন করেছো যে আয়ান এত রেগে গেল? থাক, বলতে হবে না। নিধি মন খারাপ করে রুমে গিয়ে কাঁদতে থাকে। রুমে আসবো ভাবি? হুম। এই নাও ফোন, ভাইয়াকে ফোন করে কথা বলে নাও। আচ্ছা। ফয়সাল চলে যায়। নিধি তাড়াতাড়ি আয়নের নাম্বার বের করে, বাট কল করার সাহস পাচ্ছে না। যদি আয়ান আরো রেগে যায়, তারপর অনেক সাহস জুগিয়ে কল করে আসলো। আয়ান মিটিং করছিল, তখন দেখলো ফয়সালের কল। আয়ান মুচকে হাসলো, কারণ ফয়সাল এই নাম্বারে কখনো কল দেয় না। তার মানে নিধি কল দিয়েছে, তাই এই নাম্বার। ওকে, মিটিংটা পরে কন্টিনিউ করছি। ইউ ক্যান গাইস লিভ নাও। আয়ান মুচকে এসে কলটা রিসিভ করলো। আয়ান জানে যে এটা নিধি, তাও বলল, বলো ফয়সাল। নিধি শুধু ফোন ধরে চোখে পানি ফেলছে, আর আয়ান মুচকে হাসছে। আমি নিধি, ফয়সাল ভাইয়া বাইরে, ফোনটা কাটবে না প্লিজ। আর আয়ান হেসে কুটি কুটি নিধির এই বাচ্চামো দেখে। এভাবে আয়নের রাগ সহজে কেউ ভাঙাতে পারে না, বাট নিধির বাচ্চামো দেখে এভাবে আয়নের রাগ চলে গেছে। সরি, আমি আর এমন ভুল করব না। আপনি কি আমার সাথে কথা বলবেন না? আয়ান বলল, মিটিংয়ে আছি, রাখছি। আয়ান কলটা কেটে মুচকে হেসে ফেলল। পাগল মেয়ে একটা, বাসায় গিয়ে তোমার 12টার ক্লাস নেব, ওয়েট। আয়ান কলটা কেটে মুচকে হেসে ফেলল। নিধি কখন থেকে আয়নের রুমে পা ঝুলিয়ে বসে আছে আয়নের অপেক্ষায়, বাট আয়ান আসছেই না। আয়ান মিটিং শেষ করে আসতে রাত 11টা বেজে যায়। উফ, এত লেট করে ফেললাম। নিধি মনে হয় ঘুমিয়ে গেছে। আয়ান চারপাশে নিধিকে খুঁজলো, না পেয়ে নিজের রুমে চলে এলো। এসে দেখে নিধি পা ঝুলিয়ে বসে আছে, আর তখনই দুজনের চোখে দুজনে ডুবে যায়। আয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে ঢোকে, আর নিধি আয়ানকে দেখায় ব্যস্ত। নিধি আনমনে হেসে ফেললো আয়ানের ঠোঁটের দিকে তাকিয়ে, কারণ আয়ান কিস না করতে পারে রাগ করেছে। নিধি মনে মনে বলল, বলতে হচ্ছে অনেক রাগ বেটার। আয়ান কোনা চোখে তাকিয়ে দেখে নিধি তার দিক তাকিয়ে মুচকি হাসছে। আয়ান কিছু না বলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো নিধি এখনো বসে আর মুচকি হাসছে। আয়ান বুঝতে পারলো না যে ও এমন শরম পাচ্ছে কেন, সে তো কাপড় পরে আছে। আয়ান আয়নায় তাকিয়ে চুল ঠিক করছে, হঠাৎ নিধি দৌড়ে আয়নার গালে কিস করলো। আর আয়ান থম, বেচারা ভাবেনি যে নিধি এমন কিছু করবে। নিধি কিসটা করে দিল ভো দৌড়, বাট দরজা পেরোতে পারলো না। আয়ান নিধির হাত ধরে ফেললো। নিধি লজ্জায় মুখ নিচু করে আছে, আর তার বুক ধুকধুক করছে। আয়ান নিধিকে হাত ধরে টেনে নিজের সামনে দাঁড়া করায়। নিধি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়ান ধীরে ধীরে নিধিকে নিজের সাথে মিশিয়ে নেয়, আর নিধি মুখ কিছু চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিচ্ছে। আয়ান নিধির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কি করলে ওইটা? নিধি শরমে আরো আয়নের গায়ের সাথে লেগে মুখ আয়নের বুকে গুজে দেয়। আয়নের একটা অদ্ভুত ফিলিংস উঠছে, যা সে কন্ট্রোল করতে পারছে না। আয়ান আচমকায় নিধির ঘাড় ধরে মুখ নিজের মুখের সামনে ধরে, আর নিধি আয়নের শার্ট আঁকড়ে ধরে চোখ খিচে বন্ধ করে রাখে। আয়ান তার সেকেন্ড হাতটি দিয়ে নিধির পেট ছুঁয়ে দেয়, আর নিধি আরো জোরে আয়নের শার্ট আঁকড়ে ধরে। আয়ান নিধির পেটে একটু চাপ দিয়ে নিজের মুখ নিধির কানে নিয়ে বলল, আমাকে নেশা লাগিয়ে দিয়ে আবার ধাক্কা মেরে ফেলে দিবা না তো? নিধি সাথে সাথে চোখ দুটি খুলে আয়নের দিকে তাকায়। নিধির একটু কষ্ট লাগে, সে তো আর জেনে শুনে করেনি। তার দ্বারা হয়ে গেছে, তাই কি এত কথা শোনাতে হবে? নিধি কিছুটা মুচড়িয়ে নিজেকে আয়না থেকে ছাড়িয়ে চলে যেতে নিলে আয়ান নিধির হাত ধরে নিজের দিক টেনে আনে। আগের ভুল আমি আর করছি না। নিধি আয়নের কথা বোঝার আগেই আয়ান নিধির কোমর টেনে নিজের ঠোঁট নিধির ঠোঁটে মিশিয়ে দেয়। নিধি প্রস্তুত ছিল না যে আয়ান এমন কিছু করবে। নিধি চোখ বুজে নিজের জামা আঁকড়ে ধরে, আর আয়ান পাগলের মতো চুমু খাচ্ছে। হয়তো দুদিন নিধি থেকে দূরে থাকা নেশা মিটাচ্ছে। নিধি আয়নের স্পর্শ অনুভব করছে। তারা এতটাই বিভোর যে কি থেকে কি করছে কারোই মনে আসছে না। আয়ান নিধির ঠোঁট ছেড়ে কিছুক্ষণ নিধির ঘাড়ের তিলটার দিকে তাকিয়ে থেকে হুট করে ওখানে চুমু খায়। আয়ান নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। সে নিধির ঠোঁটে গভীরভাবে চুমু খেয়ে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আর নিধি ধপাস করে বিছানায় বসে পড়ে। এখনো কাঁপছে নিধি, শ্বাস নিতে পারছে না। সে আয়নের স্পর্শে এত বিভোর ছিল যে কি হতে যাচ্ছে সে ভুলেই গেছে। আজকের পর থেকে নিধির চোখে আয়নের জন্য সম্মান অনেক গুণ বেড়ে গেল। কোনো ছেলে এত কাছে এসে কখনই দূরে যাবে না, যদি সেখানে মেয়েটা কোনো বাধা না দেয়। নিধি তো তাই করলো, সে কোনো বাধা দেয়নি, বরং আরো আশকারা দিয়েছে। আয়ন গিয়ে গেস্ট হাউসে ঢুকে পড়ে। তার গায়ের রক্ত এখনো গরম। যে মুহূর্তে সে নিধিকে রেখে এসেছে সেখান থেকে আসা মোটেও সহজ বিষয় না। নিজেকে কন্ট্রোল করার জন্য খাটে বসে চোখ বন্ধ করে বসে আছে, বাট চোখ বন্ধ করলেও নিধির সেই রূপ সামনে আসছে।
না, আর পারছে না সে। উপায় না পেয়ে ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ যাবৎ শাওয়ার নিয়ে নিজেকে নিয়ন্ত্রণে আনলো এবং নিজের রুমের উদ্দেশ্যে বের হলো। নিধি আয়নের রুম থেকে নিজের রুমে চলে আসে, কারণ ও বুঝতে পেরেছে ওকে এখন দেখলে আয়নের কষ্টও হতে পারে। তাই নিজের রুমে এসে শুয়ে পড়লো। আয়ান রুমে এসে দেখে নিধি নেই, তাই বড় এক শ্বাস ফেলে বিছানায় গা এলিয়ে দিল। খুব ভোরে নিধির ঘুম ভাঙে। ঘড়িতে 5টা বাজতে চলল। গুটি গুটি পায়ে আয়নের রুমে গেল। আয়নকে দেখে নিধির বুকে ধুক করে উঠল। আয়ান শান্তভাবে গুটি মেরে কম্বলের তলে শুয়ে আছে। নিধি কিছুক্ষণ তাকিয়ে থেকে আয়নের পাশে গিয়ে বসলো। নিধির অনেক মন যাচ্ছে আয়নকে জড়িয়ে ধরে এক কম্বলে ঘুমোতে, বাট যদি আয়ান উঠে যায় তাহলে বড্ড শরমে পড়তে হবে। নিধি ভাবলো এত সকালে আয়ান কখনো উঠবে না। নিধি সাহস করে ধীরগতিতে আয়নের পাশে শুয়ে নিজের গায়ে কম্বল টেনে নিল, আর একটু কাছে গিয়ে আয়নের বুকে নিজের মাথা রেখে জড়িয়ে ধরল। আয়ন মুচকে এসে নিধির কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিল। নিধির বোঝা চোখ দুটো ভুতুম পাচার মতো বড় হয়ে গেল। আয়ন মুচকে এসে বলল, নেশা লাগিয়ে দাও তুমি, কন্ট্রোল আমার করতে হয়, নট ফেয়ার। নিধি শরম পেয়ে যায়, তাই আয়নের দিক না তাকিয়ে মুচকে এসে আরো টাইট করে জড়িয়ে ধরে। দুজনেই ঘুমিয়ে পড়ে। সকাল 10টা বাজতে চলল, বাট দুজনের ঘুম ভাঙার নাম গন্ধ নেই। আয়নেরই আগে ঘুমটা ভাঙে। চোখ মেলে দেখে নিধি তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে ঠোঁট উল্টিয়ে ঘুমিয়ে আছে। আয়ান নিধির উল্টিয়ে রাখা ঠোঁটের উপর ডিপ কিস খায়, বাট নিধি মুখটা যেমন করলো দেখে বোঝা যাচ্ছে সে মোটেও ভালো পায়নি। আয়ান নিধির কপালে কিস করে উঠতে নিলে নিধি আরো মুখ কালো করে জড়িয়ে ধরে আর কি সব বলতে থাকে। আয়ান শোনার জন্য কান পাতে। উঠবেন না, আমার অনেক ভালো লাগে আপনার শরীরের ঘ্রাণটা। আয়ান মুচকি হেসে ফেলল। না চাওয়া সত্ত্বেও আবার নিধিকে জড়িয়ে শুয়ে পড়ল। সাথে সাথে নিধি মুচকি হেসে দিল আয়ানও। অনেকটা সময় হলো নিধির ঘুম ভাঙার খবর নেই, তাই ধীরে ধীরে উঠে পড়লো আর নিধি মুখটা কালো করে ফেললো। আয়ান তাড়াহুড়ো করে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিল। আয়ান নিধির দিক কিছুক্ষণ চেয়ে থেকে ওর কপালে হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে নামতে ব্রেকফাস্ট করে নিল আর বলল যে নিধি ঘুমিয়ে আছে, জাগানোর দরকার নেই। আয়ান অফিসে গিয়ে কয়েকটা মিটিং সেরে নিধিকে কল করলো। তখন ঘড়িতে 12টা বাজছে। নিধি তখনও ঘুমিয়ে। আয়নের কলেও নিধির ঘুম ভাঙছে না। ঘুমের মধ্যেই ফোনটা রিসিভ করলো নিধি। হ্যালো। কে? ও এখনো ঘুমিয়ে, একে তো তুলে 3-4টা থাপ্পড় মারা উচিত। আয়ন ঝাঁঝালো কণ্ঠে বলল। কয়টা বাজছে? নিধি আয়নের চিৎকার শুনে ধরফর করে উঠে বসে পড়ল। আর নিধির ঘুম ডিস্কো করছে। নিধি ঘড়িতে তাকিয়ে ব্যাককাল হয়ে গেল। 12টার বেশি বাজতে যাচ্ছে। নিধি ঢোক গিলে বলল, 12টা। তুমি এখনো কিছু খাওনি? আমি এসে তোমার ঘুম বার করছি। 12টা বাজতে যাচ্ছে আর তুমি এখনো ব্রেকফাস্ট করোনি? 10 মিনিট সময় দিচ্ছি, ফ্রেশ হয়ে খেয়ে নাও। কথাগুলো বলে আয়ন কল কেটে দিল। নিধি তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে নিল। আয়ন আরেকটা মিটিং শেষ করে কেবিনে গিয়ে দেখে একটা মেয়ে বসে আছে। মেয়েটা ঘুরতে আয়ন বলে উঠল, উষা, তুই কবে এলি? মেয়েটি আয়নকে হাক করে বলল, আজকে রে। তো কেমন চলছে সব? ভালোই। তো কি বিয়ে করবি না ভেবে নিয়েছিস? তেমন না, করব তোর ভাবির এক্সাম শেষ হোক। ভাবিকে দেখার ভাগ্য তো এখনো হলোই না। বাসায় গিয়ে দেখে আয়। তখনই নিধির কল আসে। উষা মুচকি এসে বলল, ভাবি কল করেছে তাই না? আয়ন মুচকি এসে মাথা নাড়ালো। আয়ন ফোন তোলার আগেই উষা আয়নের থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, দেখতে হচ্ছে আমার ভাবির কত ভরসা তোর উপর। দেখ, এমন কিছু করিস না, ওর মন খারাপ হতে পারে। চুপ থাকতো তুই। উষা কলটা ধরে লাউড স্পিকার দিল। উষা বলে উঠল, হ্যালো, কে বলছেন? জি, আমি নিধি। তো কি করতে পারি? ফোনটা যে না তিনি কি আছে নাকি পরে কল করব? কার কথা বলছেন? জি, আয়ান স্যারের কথা বলছিলাম। এই কথা শুনে আয়নের এত পরিমাণ রাগ হয় যে ওর হাতও শক্ত করে চেপে ধরে। আয়ন ভাবতে পারেনি কোনো মেয়ের গলা পেয়েও এইভাবে কথা বলবে। যেভাবে বলছে মনে হচ্ছে বাহিরের কোনো অচেনা লোককে খুঁজছে। উষা আয়নের রাগ দেখে ফোন কেটে দিতে নিলে আয়ন ইশারায় কথা বলতে বলে। আপনি কি হন ওর? তেমন কিছু না, আসলে বলবেন নিধি কল করেছিল। ও আমার সাথে বিজি আছে, এখন কথা বলতে পারবে না। আচ্ছা সরি, রাখছি আপু। কলটা কেটে উষা আয়নের দিক তাকালে দেখে আয়নের চোখ লাল হয়ে আছে রাগে। রাগ করছিস কেন? তুই দেখলি ও কিভাবে কথা বলল, আবার বলল আমি ওর তেমন কিছুই লাগি না। গড ড্যাম, আমি ওর উঠবি। আর ও একটা মেয়ে তার উঠবি এর ফোনে অন্য মেয়ের আওয়াজ পেয়েও এত শান্ত আর সুন্দরভাবে কথা কি করে বলতে পারে? তার উপর এমনভাবে বলছিল যেমন ও পরপুরুষকে কল করেছে। ওভাবে বলছিস কেন? ও তোকে রেসপেক্ট করে আর তোকে ট্রাস্টও করে, তাই এমন নর্মাল ছিল। আর হয়তো ভেবেছে কেউ কিছু জানে না, তাই এমন বলল। আমি ওর স্যার, ও আমাকে কেন রাগায়? আচ্ছা আমি আসছি, বিকেলে বাসায় এসে পড়িস। প্লিজ কিছু বলিস না ওকে। আয়ন রাগে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে নিধি শাওয়ার নিয়ে নীলার সাথে গান বাজিয়ে নাচছে।
আয়ান কিছুটা রাস্তায় আসতেই ফয়সাল কল করে। গাড়িটা থামিয়ে কলটা রিসিভ করে আয়ান। বল। কই তুই? এই তো বাসায় যাব। গাড়িটা একটু পিছনে আন, আমিও বাসায় যাব, প্রচন্ড মাথা ব্যথা করছে। ওকে। আয়ান কিছুটা রাস্তা আসতেই ফয়সাল কল করে। গাড়িটা থামিয়ে কলটা রিসিভ করে আয়ান। আয়ান আবার গাড়ি ব্যাক করে ফয়সালকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এদিকে নীলা আর নিধি ফুল স্পিডে স্পিকার বাজিয়ে নাচছে। আয়নের দি আর নানি দেখতে উপরে এসে দেখে নিধি আয়নের মতো কাপড় পরে সেজেছে আর নীলা শাড়ি পরে। নিধি দি আর নানিকে দেখে তাদেরও রুমে ঢুকিয়ে নাচাচ্ছে আর তারাও মনের আনন্দে নাচছে। কারণ এমন সময় না আয়ান আসে না ফয়সাল, তারা রাত্রে আসে আর খুব বেশি হয়ে 6-7টায়। দি আর নানি, নিধি আর নীলা 2 জোড়া মিলে নাচছে। নিধি ছেলেদের পার্ট নিয়ে নীলার কোমরে বাড়ি মারছে বা চিমটি কাটছে বা ঘুরে ঘুরে নাচাচ্ছে নীলাকে। দি আর নানিও মন খুলে ফাজলামি করছে আর নাচছে। এদিকে আয়ান আর ফয়সাল বাড়ির বাহির থেকে স্পিকারের আওয়াজ শুনছে। দুজন দুজনের দিক তাকাচ্ছে। ফয়সাল বলল, কিরে ভাই, বাড়ির থেকে এত আওয়াজ আসছে কেন? আই ডোন্ট নো। লেটস গো। আয়ান আর ফয়সাল দি বলে ডাকছে, বাট কেউ সাড়া দিচ্ছে না। এত পরিমাণ সাউন্ড যে কেউ কারো আওয়াজ শুনতে পাচ্ছে না। ফয়সাল আর আয়ান ধীরে ধীরে উপরে উঠছে, যেখান থেকে সাউন্ড আসছে সেখানে যাচ্ছে। তখনই ফয়সাল বলল, সাউন্ড তো ভাবির রুম থেকে আসছে। আয়ান তো আরো খেপে যায়। ওকে রাগিয়ে এখনো গান শুনছে। আয়ান রাগ নিয়ে নিধির রুমের সামনে দাঁড়াতে আয়নের মুখ বুজা ফেসটা হা হয়ে যায়। আয়ান অপলক তাকিয়ে আছে খাটে লাফানো নিধির দিকে। সব রাগ হাওয়া হয়ে গেছে আয়নের। নিধি ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, তাও আয়নের। মাথায় ক্যাপ দিয়ে চুল ছুটি করে নাচছে। একবার খাটে উঠছে, একবার সোফায়, আবার নীলার কোমরে বাড়ি মারছে, না হয় নানিকে দিকে নিয়ে নাচছে। হঠাৎ রুবি খুললে আয়নকে দেখতে পেয়ে চুপসে যায়। নানিও দিকে চুপ হতে দেখে সামনে তাকিয়ে সেও চুপ হয়ে দাঁড়িয়ে যায়। নিধি তো তাও আয়নের মতো করে হাঁটছে, নাচছে, হাসছে। নীলা দি নানিকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত নেড়ে ইশারা করে কি হয়েছে তারাও ইশারায় আয়নকে দেখায়। কারণ ফয়সাল এগুলো দেখে মাথা নিচু করে সাইড হয়ে গেছে। নীলা বেচারিও চুপ হয়ে যায়। বাট নিধি তো নিজের দুনিয়াতেই আছে। নীলা অনেকবার হাত নাড়িয়ে চুপ হতে বলে, বাট কে শুনে কার কথা। নিধি তো নিজের মতোই নিচে যাচ্ছে। দি নানি নীলা সাইড করে চলে যেতে নিলে আয়ন হেসে দেয়। তাও আওয়াজ করে দি নানি নীলাও হেসে দেয়। দি তো আয়নের মুখটা ধরে কপালে একটা চুমু এঁকে দেয়, কারণ সচরাচর ওকে কেউ হাসতে দেখে না। নীলা নিধিকে ডাকতে নিলে আয়ন ইশারা করে বেরিয়ে যেতে বলে। দি নানি নীলা বেরিয়ে যায়। নীলা নিচে নামতে ফয়সালের সাথে ধাক্কা খেয়ে পড়তে নিলে ফয়সাল ধরে ফেলে। ফয়সাল তো নীলাকে দেখতে বিভোর, যা লাগছে না নীলাকে। দিয়ে এসে কাশি দিলে দুজন সরে দাঁড়ায়। বাট তাও ফয়সালের ঘোর কাটেনি। সে এখনো নীলাকে দেখছে। পিঙ্ক শাড়িতে নীলাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। নীলা শরম পেয়ে নিজের রুমে চলে যায়। আর ফয়সাল মাথা চুলকাতে চুলকাতে চলে যায়। আর দি নানি হাসছে। আয়ান দরজা চাপিয়ে ভিতরে ঢোকে। আর নিধি তো এখনো নিজের দুনিয়া। হঠাৎ কি মনে করে নিধি নিচে নেমে যেই না ঘুরে নীলাকে ধরতে যাবে, তখনই দেখে আয়ান। নিধি কিছুক্ষণ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। বুঝতে পেরে দিল এক চিৎকার। বেচারি স্বপ্নও ভাবেনি এই টাইমে আয়ান আসবে। নিধি এক লাফে খাটে উঠে পড়ে। আর প্রায় কেঁদে দেবে এমন অবস্থা। নিজের দিক তাকিয়ে কেঁদেই দেয়, কারণ সে আয়নের কাপড় পরে আয়নের মতো করছিল। ভাবলেই গলা শুকিয়ে আসছে নিধি। চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই। আয়ান দু পকেটে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান গানটা অফ করে দিল আর বলল, নিচে নামো। নিধি ঢোক গিলে কান্না কান্না গলায় বলল, আর এমন করবো না, এই কানে ধরছি। নিচে নামতে বললাম। আসলে আমি অনেক সরি, আর করব না। নিচে নামতে বললাম তো। নিধিও লক্ষ্মী মেয়ের মতো গুটি গুটি পায়ে খাট থেকে নেমে গেল আর মাথা নিচু করে আছে। তারপর সাইডে কিছুক্ষণ তাকিয়ে দৌড় দিতে নিলে আয়ান হাত ধরে ফেলে। নিধি আয়নের দিক করুণ দৃষ্টিতে তাকিয়ে হাত ছোটাছুটি করতে থাকে। আয়ান এক হাত দিয়ে নিধির হাত ধরে অন্য হাত দিয়ে স্পিকার ছেড়ে দেয়। গানটা চেঞ্জ করতে তুমহে আপনা বানানে কা জুনুন সারপেহে সংটা শুরু হয়। সাথে আয়ান নিধির কোমর ধরে নিজের সাথে চেপে ধরে। আর নিধি বেচারি কিছুই বুঝছে না। আয়ান এক পলকে নিধির দিক তাকিয়ে লিপসিং করছে আর নিধিকে নাচাচ্ছে। নাচাতে নাচাতে আয়ান নিধির পেটে, পিঠে, কোমরে, ঠোঁটে টাচ করছে আর নিধি কেঁপে কেঁপে উঠছে। নিধি চোখ বুজে আয়নের ইশারায় নাচছে। আয়ান যে এত ভালো নাচতে পারে তা নিধির জানা ছিল না। নিধি সরে যেতে নিলে আয়ান কোমরে চাপ দিয়ে আরো চেপে ধরে আর ফিসফিসিয়ে বলে, তা আমি তোমার কি হই? নিধি চোখ তুলে আয়নের দিকে তাকায়। আয়ান মুখ খিচে নিধির কোমরে আরো জোরে চেপে ধরে বলল, টেল মি, আমি তোমার কি হই? নিধির চোখে পানি টলটল করছে। অনেক ব্যথা পাচ্ছে সে। আয়ান নিধিকে ছেড়ে জোরে জোরে শ্বাস নিয়ে ধাক্কা দিয়ে দেওয়ালে চেপে ধরে বলল, আমি কি তোমার কিছু হই না? নিধি ভয়ে চুপসে গেছে, তাও আমতামতা করে বলল, আমি আমি কি তা বলেছি? আচ্ছা তো বলো, আমি তোমার কি হই? নিধি চুপচাপ নিচে তাকিয়ে ভয়ে রীতিমতো কাঁপছে আয়নের চিল্লানোতে। নিধি বেশ বুঝতে পেরেছে সে সকালে ফোন করেছে তার অফিসে, হয়তো তার জন্য এমন করছে। নিধি বলল, আসলে আপনি তো বলেছিলেন কল করতে, তাই কল করেছিলাম।
আমি আর কল দেব না। হ্যাঁ। আয়নের বিগড়ে যাওয়া মাথাটা আরো বিগড়ে গেল নিধির কথা শুনে। আয়ন রাগে কি করবে ভেবে পাচ্ছে না। আয়ন দেওয়ালে সজোরে একটা বাড়ি মারলো, তাতে আয়নের হাত সম্পূর্ণ লাল হয়ে গেছে। আয়ন সেখান থেকে রেগে বের হয়ে নিজের রুমে আসে। নিধি তো হাফ ছেড়ে বাঁচলো, ভয়ে তো গলা শুকিয়ে গেছে। টেবিল থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। আয়ন রুমে ঢুকে শার্ট, কোট, টাই, শুজ খুলছে আর সজোরে আছাড় মেরে ফ্লোরে ছুঁড়ে মারছে। রাগে আয়নের মাথা ফেটে যাচ্ছে। মেয়েটার মাথায় গোবর ভরা, ইডিয়েট পাগল মেয়ে, মন তো চাচ্ছে কয়েকটা থাপ্পড় মারি গালে। উফ, আমি ওর স্যার হই? সিরিয়াসলি এমন পাগল মেয়েকে আমার ভালো লাগতে হলো? আমি নাকি ওর তেমন কিছু লাগি না? ওকে তো আমি। আয়ান কথাগুলো বলছে আর ঘড়ি গুলছে। পিছনে ফিরতেই দেখে নিধি কাপড় চেঞ্জ করে দাঁড়িয়ে আছে দরজায়। নিধি আয়নের কথাগুলো শুনছে, আর আয়নের রাগ দেখে সে ভিতরে ঢোকার সাহস পায়নি, তাই বাহিরেই দাঁড়িয়েছিল। আয়ান এক পা বাড়াতেই নিধি আম্মু বলেই দিল দৌড়। আয়ান দরজায় গিয়ে চেঁচিয়ে বলল, নিধি, কাম হেয়ার রাইট নাও। আমি ধরতে পারলে তোমার খবর আছে। না। নিধির মতো দৌড়ে রুমে এসে দরজা লক করে দিল। নিধি নিজে নিজেই বলে উঠল, আল্লাহ বাঁচিয়েছে। বাট কতক্ষণ পালাবো? আজ ধরলে আমায় আস্ত গিলে খাবে। আরে ওগুলোকে আমি এত ভেবে বলেছি নাকি? এখন আমার কি হবে? না, এখন আর বের হব না। সন্ধ্যায় উনি বাইরে চলে যাবেন, তখন বের হব। নিধি আয়নের যে কাপড়গুলো পরেছিল সেগুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিল। নিধি বেডের একপাশে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনলো অনেকক্ষণ। ঘড়িতে 7টা বাজছে। নিধি আয়নের কাপড়গুলো ইস্ত্রি করে দিল। নিজের রুমের দরজা হালকা খুলে চারপাশ দেখলো, না কেউ নেই। ধীরে ধীরে নিচে নেমে দেখলো নীলা বসে বসে টিভি দেখছে। নিধিও গিয়ে বসে বসে টিভি দেখছে আর গল্প করছে। 8টা বাজতে চললো। নিধি ভেবে নিয়েছে আয়ান বাসায় নেই, তাই উপরে গিয়ে নিজের রুম থেকে আয়নের কাপড়গুলো নিয়ে আয়নের রুমে গেল। প্রথমে ওকে দিল, দেখলো কেউ নেই। বাস আরামে ধীর পায়ে রুমে গিয়ে কাবার্ড খুলবে, তখনই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে নিধির কলেজের পানি সব শুকিয়ে গিয়েছে। 3-4টা ঢোক গিল। হাতের কাপড়গুলি হাতে নিয়ে কি করবে ভেবে না পেয়ে বারান্দায় দিল দৌড়। বারান্দার পর্দার পিছনে গুটিসুটি মেলে দাঁড়িয়ে আছে আর আল্লাহর নাম নিচ্ছে। আয়ান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে মাত্র বের হলো। আয়নায় দাঁড়িয়ে মাথা মুছতে লাগলো। বেডে রাখা ফোনটা বাজতেই হাতে নিয়ে বলে উঠল, ডিলটা কাল ম্যানেজ করব। ইয়া, সেন্ড ইট টু মাই অ্যাকাউন্ট। আর ইনফরমেশনগুলি ল্যাপটপে পাঠিয়ে দিও। ফোনটা রেখে কাবার্ডে কাপড় বের করবে তার আগে কাবার্ড খোলা। আয়নের মনে আছে কাবার্ড লাগানো ছিল, তাই কাপড় সাথে নেয়নি এসে পড়বে বলে। আয়ন মুচকে এসে চারপাশে চোখ বুলাতে লাগলো। যেটা ভেবেছি সেটাই, নিধি এখানেই আছে। কাজ দিয়ে দেখা যাচ্ছে নিধির চুল। এদিকে বেচারি নিধি কিভাবে পালাবে সেটা ভাবছে, বাট পারছেই না। আয়ান মুচকে এসে ট্রাউজার পরে নিল, গেঞ্জি বের করবে, তখনই দেখলো নিধি ধীরে ধীরে পায়ে রুম থেকে পালানোর জন্য রেডি হচ্ছে। আয়ান বাঁকা হাসি দিয়ে নিধির দৌড় দেওয়ার আগেই হাত ধরে ফেলে। নিধি তো শক। আয়ান তার খালি শরীর সম্পূর্ণ নিধির পিঠের সাথে লাগিয়ে দাঁড়ায়। নিধি বেচারি ভয় আর ফিলিং এর মাঝে দুটানায় আছে। আয়ান নিধির চুলগুলো সরিয়ে পিঠে একটা কিস করতেই নিধি শিউরে ওঠে। নিধির হাতে থেকে কাপড়গুলো নিয়ে বেডের উপর রাখে। নিধিকেও বেডে বসায়। আয়ান ফ্লোরে হাঁটু গেড়ে নিধির 2 হাত ধরে বসে। নিধির মুখ নিজের দিকে ঘুরিয়ে বলল, আমি তোমার কি হই? নিধি চুপ হয়ে আয়নের দিকে তাকিয়ে আছে। আয়ান নিধির হাতে স্লাইড করে বলল, বলো। আমার উডবি হাজবেন্ড। আয়ান মুচকি হেসে দিয়ে বলল, তাহলে যদি কেউ বলে তুমি আয়ানের কি হও বা কি লাগো, তুমি কি বলবা? আমি আপনার উডবি ওয়াইফ। নো, নট লাইক দ্যাট। আমার নাম উচ্চারণ করতে হবে। বলবা তুমি আয়ানের উড বি ওয়াইফ। নাও বলো। আমি কাম অন, বলো। আমি আয়ানের উডবি ওয়াইফ। আয়ান মুচকি হেসে দিল। নিধির লাল গালগুলি দেখতে সেই লাগছে আয়নের কাছে। আয়ান নিধির 2 গাল ধরে চুমু খেলো। নিধি উঠে যায়। সে আয়নের দিক তাকাতেও পারছে না শরমে। আয়নও উঠে নিধির কোমরে হাত রাখে। নিজের দিক নিধিকে টান দিয়ে বলল, আমার ড্রেসে কিন্তু তোমাকে অনেক হট অ্যান্ড সেক্সি লাগছিল। নিধির চোখ দুটি ভুতুম পেঁচার মতো হয়ে গেল। নিধি আয়নকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে নিল আর বলে উঠল, ছি, আমাকে এমন বাজে ওয়ার্ড বলবেন না। আপনি তো অনেক পচা। তাই? বাট নিধি তোমাকে আজকে অনেক হট দেখাচ্ছিল। সিরিয়াসলি? আপনি। নিধি আর কিছুই বলল না, হনহন করে রুম থেকে বেরিয়ে এলো। নিজের রুমে এসে নিজে নিজেই বলছে, কেমন কথা ছিলি? আমাকে নাকি হট আর সেক্সি লাগছিল। বাজে লোক কেমন বাজেভাবে বললো। সুন্দরভাবেও তো বলা যেত। আয়ান গেঞ্জি পরছে আর হাঁটছে। আয়ান সেলফোন কানে গুঁজে কথা বলতে বলতে নিচে নেমে এলো। সবাই ডিনারের জন্য বসে আছে, বাট নিধি নেই, তাই নিজেই নিধি রুমের দিকে পা বাড়ালো। আয়ান গেটে হাত দিতেই খুলে গেল। নিধি বেডে বসে পা দুলাচ্ছে আর পড়ছে। আয়ান ভিতরে গিয়ে বলল, ডিনার টাইম কি তুমি জানো না? নিধি বই গুছিয়ে পাশ কাটিয়ে নিচে চলে এলো। ডাইনিং এ বসে খাওয়া শুরু করলো। আয়ান খাচ্ছে আর চোখে নিধিকে দেখছে। নিধি খেয়ে উঠে উপরে চলে গেল। এটা দেখে আয়ানও নিধির পিছনে চলে গেল।
নিধি গেট লাগাবে তার আগে আয়ান গেট ধরে আটকায়, নিধিকে ঠেলে ভেতরে ঢুকে। নিধিও কিছুই বলল না, নিজের মতো পড়তে বসলো। আর আয়ান নিধির বিছানা কাত হয়ে ঘুমিয়ে নিধির ফোন হাতাচ্ছে। আয়ান ফোন চেক করছে আর বলছে, ছেলেটা কে? নিধি চুপ। ফেসবুক আর চালাবা না, মেয়ে দেখলেই প্রপোজ করতে হবে নাকি? এত লাভ মেসেজ কেন তোমার ফেসবুকে? ফোনটা আছাড় মারে খাটে। আচ্ছা উঠো, আর পড়তে হবে না। নিধি চুপচাপ পড়েই যাচ্ছে। আয়ান আবারও বলে উঠল, ওই বললাম না, উঠো, আর পড়তে হবে না। নিধি আগের মতোই পড়ছে। আয়ান আর কোনো কথা না বলে নিধিকে চেয়ার থেকে কোলে তুলে নিল। আর নিধি চিৎকারও শুরু। আপনি আমায় নামান। নামান না কেন? আমি আপনার সাথে ঘুমাবো না। আপনি একটা বাজে লোক, শুধু বাজে কথা বলেন। আমি আপনাকে পছন্দ করি না। নামান আমায়। আয়ান নিধিকে কোলে করে নিজের রুমে নিয়ে গিয়ে গেট লক করে দেয়। এইবার নিধির বকবক শেষ। নিধি চুপচাপ দাঁড়িয়ে আছে শান্ত বিড়ালের মতো। আয়ান কিছু না বলে ধপাস করে বিছানায় ঘুমিয়ে পড়ে। আর নিধি ওখানেই দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আয়ান ভ্রুকুচকে নিধির দিকে তাকিয়ে বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন? নিধি খুশি হয়ে বলল, তাহলে কি আমার রুমে চলে যাব? আমি যাচ্ছি, আপনি ঘুমান। নিধি খুশি মনে এক পা বাড়াবে তার আগে আয়ান এসে টেনে বিছানায় ফেলে দেয়। আর পাশে নিজেও ঘুমিয়ে পড়ে। নিধিও চুপচাপ একটু একটু করে চেপে কর্নারে গিয়ে গুটিসুটি মেরে ঘুমায়। আয়ান নিধির কোমর চেপে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে বলল, খামান নিধি, তোমার কি মনে হয় তোমাকে আমি ওই কর্নারে ঘুমানোর জন্য এখানে এনেছি? তাই চুপচাপ আমাকে জড়িয়ে ঘুমিয়ে থাকো, না হলে তো। নিধি আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে আয়ানের বুকে। সকাল সকাল আয়ান ঘুম থেকে উঠে দেখে নিধি নেই। তাই আয়ান ফ্রেশ হয়ে নিচে নামে, ওখানেও নেই, নিজের রুমেও নেই। তাই জিজ্ঞাসা করলো, নিধি কোথায়? নিধি নিজের বাসায় গেছে, ওর মায়ের কাছে। আমাকে বলে গেছে, সো কিছু বলিস না। ওকে আর কিছুই বলবো না, মন মতো চলাফেরা করুক, হয়তো আমি বেশি অধিকার দেখাচ্ছি। আয়ানও রেডি হয়ে নিচে নেমে দেখে নীলা বের হচ্ছে, মনে হয় কলেজে যাচ্ছে। তাই আয়ান জিজ্ঞাসা করলো, কলেজ যাচ্ছ? হুম। চলো পৌঁছিয়ে দিব। আচ্ছা। আয়ান আর নীলা গল্প করতে করতে কলেজে পৌঁছায়। আয়ান তার গাড়ির ভিতরে প্রবেশ করায় আয়ান নেমে নীলার জন্য গেট খুলে দেয়। দুজনে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলছে। প্লাস কলেজের অনেক মেয়ে আর চোখে আয়ানকে দেখছে। নিধি তখনই কলেজে ঢুকে আর আয়ানকে দেখতে পায়। নিধি ভাবলো হয়তো আয়ান রেগে তার সাথে রাগারাগি বা জড়াজড়ি করবে। বাট আয়ান নিধিকে দেখে মুচকি হাসি দিল আর নীলাকে বাই বলে গাড়ি নিয়ে চলে গেল। ব্যাপারটা নিধির মাথার উপর দিয়ে গেল। সে তো ভাবলো আয়ান রেগে তার সাথে রাগারাগি করবে, বাট তেমন কিছুই হলো না। নিধি চুপচাপ ক্লাস করলো। নীলাও বুঝতে পারলো। ক্লাস শেষে নীলা জিজ্ঞাসা করলো, কি হয়েছে নিধি? না, কিছু না। বলবি না কি হয়েছে? জানিস, উনি আমার সাথে কথা বললো না। উনিটাকে? ফাজলামো করিস, ফাজিল মেয়ে। আচ্ছা সরি, তো জিজু কথা বলেনি তার জন্য কি তুইও বলবি না? আবার জিজুকে না বলে বাসায় এসে পড়েছিস। যদি জিজুকে বলে আসতি, উনি কি আসতে বারণ করতো? বরং তোকে দিয়ে যেত। ভাইয়াকে একবার বলে আসতি। আমি তো জাস্ট মাকে দেখতে আসলাম। একবার বলে আসতি, ভাইয়া অনেক রাগ করেছে, বলেছি তুই মুক্ত, আর কোনো রাগারাগি বা জিদ দেখাবে না তোর প্রতি, তুই তোদের বাসায় থাকতে পারিস। নিধি এবার কেঁদেই দেয় আর বলতে লাগলো, আমার উপর রাগ দেখাচ্ছে। আমি তো পিচ্ছি মেয়ে, অনেক ভুল করে ফেলি। বাট উনি তো বড়, সব বোঝে। তারপরও আমার উপর কিভাবে রাগ করে। জানিস, সবার উডবি হাজবেন্ড উডবি ওয়াইফকে প্রপোজ করে, বাট উনি আমাকে করেনি। বরং উল্টো আমাকে অনেক রাগারাগি গালাগালি আরো বকা দেয়। মিষ্টি করে দু একটা কথাও বলে না। সব সময় জেদ আর নিজের রাগ পূরণ করে আমার ওপর। মানছি ওনার রাগ, জড়াজড়ি করা, আমার ওপর জেদ দেখানো এখন আমার ভালো লাগে। তারপর আমাকে এখনো একদিন প্রপোজ করেনি, একদিন ডেটেও নেয়নি, ঘুরতেও নিয়ে যায় না। নীলা তো হেসে কুটি কুটি, কারণ পিছনে আয়ান দাঁড়িয়ে সব শুনছে। নীলার ফোন দিতে এসে লাভই হলো আয়ানের। আয়ান চোখ টিপে বলল কথা চালিয়ে যেতে। তাই নীলাও বলে উঠল, তার মানে তুই জিজুকে ভালোবেসে ফেলেছিস, তাই তো? তোর কি মনে হয় ভালো না বাসলে কি ওনার এত রাগ জেদ ঠেলতাম? জানিস, একটু মুচকি এসে আমার সাথে কথাও বলে না, শুধু কাজ করে, আমাকে টাইমই দেয় না। আরে আমাদের ফ্রেন্ডের বফরা কত মধুর কথা বলে, ঘোরায়, আরো কত কিছু। আর উনি তো বিয়ের আগে আমাকে কেমন বকা দেয়। আল্লাহ জানে বিয়ের পর আমাকে মনে হয় কাঁচা গিলে খাবে পানি দিয়ে। তাহলে তুই জিজুকে বল। ওনার চোখে তাকিয়ে কথা বলার সাহস পাই না, সেখানে আমি ওনাকে এগুলো অভিযোগ দেব? আমাকে না ভেজে কাঁচা পানি দিয়ে গিলে খাবে। আয়ান নিধির এই রূপ প্রথম দিন দেখেছিল আর আজ দেখছে। পার্থক্য হলো প্রথম দিন রেগে কথা বলেছিল আর আজ আয়ানকে ভালোবেসে।
আয়ান আজকে অনেক খুশি নিধি তাকে ভালোবাসে। তার জিদকে, রাগকে, সবটাকে নিধি ভালোবাসে। আয়ানের ইচ্ছে করছে নিধিকে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলতে যে সেও তাকে ভালোবাসে। নিধি তো বকবক করেই যাচ্ছে নীলার সাথে। নীলা ইশারা করে আয়ানকে বলল সামনে আসতে, বাট আয়ান ইশারা করে মানা করে দিল। আয়ান ফোনটা সাইডে রেখে নীলাকে ইশারা করে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে ওখান থেকে চলে গেল। নীলা আর নিধি আরো কিছু ক্লাস করে চলে আসলো বাসায়। মাকে উদ্দেশ্য করে বলল, মা আমি যাচ্ছি। আচ্ছা। নীলাকে নিয়ে ট্যাক্সিতে করে আয়ানদের বাসার উদ্দেশ্যে রওনা দিল নিধি। নীলা তো আজ অনেক খুশি নিধির জন্য। ফাইনালি নিধির মনের খবর জানতে পারল। নিধি আনমনে বাইরে তাকিয়ে আছে। বাসার সামনে ট্যাক্সি থামিয়ে দিল। নিধি নীলা ভিতরে প্রবেশ করলো। কেউ নেই ড্রয়িং রুমে, হয়তো রুমে। নিধি উপরে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আয়নের কথা অনেক মনে পড়ছে। নিধি নিজে নিজেই বলে উঠল, সত্যি কি আমার সাথে আর কথা বলবে না উনি? নীলা তো তাই বলল। আচ্ছা লাঞ্চ নিয়ে ওনার অফিসে গেলে কেমন হয়? গুড আইডিয়া। নিধি দুপুরের টাইমে ডাইনিং এ গিয়ে দেখে আয়নের জন্য লাঞ্চ পাঠানোর ব্যবস্থা চলছে। তাই দেখে নিধি বলল, দি আমি নিয়ে যাই ওনার জন্য লাঞ্চ। দি, নীলা, নানি মুচকি হেসে ফেলল। নানি বলল, আহ যা, ড্রাইভার নিয়ে। এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি পাগলি? নিধি ভালোভাবে রেডি হয়ে নিল। ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়ল আয়নের অফিসের উদ্দেশ্যে। নিধি সাহস পাচ্ছে না যাওয়ার। যদি আয়ান রেগে তাকে থাপ্পড় মেরে দেয়। এভাবেই রেগে আছে তার উপর। গাড়ি পৌঁছালো আয়নের অফিসের সামনে, বাট নিধি সাহস পাচ্ছে না ভিতরে যাওয়ার। ভীতু হয়ে বলল, তুমি গিয়ে দিয়ে আসো। কেন মা, তুমি যাবা না? না আসলে যাব না, তুমি গিয়ে দিয়ে আসো। ড্রাইভার আঙ্কেলকে দিয়ে লাঞ্চ পাঠিয়ে দিল নিধি। আয়ান তখন মিটিং শেষ করে মাত্র কেবিনে ঢুকলো। আয়ান আজ অনেক খুশি। তার উপর নীলা বলল নিধি তার জন্য লাঞ্চ নিয়ে আসবে অফিসে। উফ, ভাবতেই খুশি লাগছে আয়ানের। বসে বসে ওয়েট করছে কখন নিধি আসবে। তখনই দরজায় নকের আওয়াজ। আয়ান মুচকি হেসে বলল, তোমাকে আমার কেবিনে আসতে পারমিশন লাগবে নাকি? বেচারা ড্রাইভার চাচা তো হতভাগ। ড্রাইভার চাচা আবারও দরজায় নক করলো। এইবার আয়ান নিজে গিয়ে দরজা খুলে হাত ধরে টেনে ভিতরে ঢুকালো। দরজা লক করে সামনের ব্যক্তির দিকে তাকিয়ে আয়ান স্তব্ধ হয়ে গেল। আর ড্রাইভার চাচা বেচারা অসহায়ভাবে আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ান রেগে বলে উঠল, চাচা, তুমি? নিধি কোথায়? নিধিমা তো গাড়িতে, আমায় বললো লাঞ্চ তোমারে পৌঁছাই দিতে। আয়ান এবার অনেক রেগে গেছে। প্রথমে কি একটা জঘন্য সিচুয়েশন। নিধিকে ভেবে ড্রাইভার চাচার হাত ধরে কেবিনে ঢুকিয়েছে। ইয়া আল্লাহ, তার উপর এই মেয়ে গাড়িতে কি করছে? আয়ান রেগে কেবিন থেকে বেরিয়ে সোজা বাহিরে গাড়ির সামনে গেল। নিধি ফোন টিপতে টিপতে বলল, চাচা লাঞ্চ দিয়েছো তো? ড্রাইভার চাচার বদলে আয়ানকে দেখে নিধির আত্মা কেঁপে উঠল। এক ঢোক গিলে আয়নের দিকে অসহায়ভাবে তাকালো। আয়ান গাড়ির দরজা খুলে নিধিকে টেনে বের করলো। নিধির হাত ধরে নিজের কেবিনে নিয়ে গেল। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, তুমি লাঞ্চ ড্রাইভার চাচাকে দিয়ে কেন পাঠালো? ও আমি আসলে এভাবেই। আয়ান সকালের কথা মনে করতে রাগগুলি হারিয়ে গেল। নিধিকে একদম বাচ্চা বাচ্চা লাগছে। আয়ান আর কিছুই বলল না, চেয়ারে গিয়ে বসে পড়ল। নিধি দাঁড়িয়েই আছে। আয়ান নিধির দিকে তাকিয়ে বলল, অসো, লাঞ্চ বাড়ো, দুজনে একসাথে খাবো। নিধি হাঁপ ছেড়ে বাঁচল। লাঞ্চ বেড়ে আয়নের সামনে দিলে আয়ান নিধির দিকে তাকিয়ে থাকে। নিধির বুঝতে বাকি নেই আয়ানকে খাইয়ে দিতে হবে। নিধি খাবার মেখে আয়ানকে খাইয়ে দিচ্ছে। আয়ান খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে আর চোখে নিধিকেও দেখছে। আয়ান আজ নিধির জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। নিধিকে সারপ্রাইজ দেবে। খাওয়ানো শেষ হলে নিধি কিছুক্ষণ বসে থাকে, কিন্তু আয়ান নিধির দিক তাকায়নি, প্লাস কথাও বলেনি। নিধি বেচারির মনটা খারাপ হয়ে গেল। আয়ান কি সত্যি তার উপর রাগ করেছে? অন্য সময় তো অনেক কথা বলে, কত জোর করে রোমান্স করে, আর আজ তার দিকে একবার তাকালোও না। নিধি আয়নের দিকে তাকিয়ে বলল, তাহলে আমি আসি। ওকে। সত্যি চলে যাচ্ছি কিন্তু। মিথ্যা ভাবে যাওয়া যায় নাকি? আপনি এমন করছেন কেন? আয়ান না জানার ভান করে বলল, কেমন করছি? আপনি আমাকে ইগনোর করছেন। আয়ানের বেশ হাসি পাচ্ছে নিধির কাঁদো কাঁদো ফেসটা দেখে। নিজেকে সামলিয়ে বলল, তুমি তো আমায় পছন্দ করো না, ইগনোর করলেই বা কি? আমি কি তা বলেছি? এখন বললেই কি, না বললেই বা কি? তাহলে আমায় এখানে এনেছেন কেন বলুন তো? আমি আমার বাসায় চলে যাচ্ছি। অন্য ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলুন। আচ্ছা, চিন্তা করে দেখবো। আইডিয়াটা খারাপ না। নিধির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। চোখের জল পুছে বলল, আচ্ছা কান ধরলাম, আর আপনায় ডিস্টার্ব করব না। নিধি চলে যেতে নিলে আয়ান এসে হাত ধরে। নিধি অভিমান করে হাত ছুটানোর ব্যস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আয়ান নিধির কাঁদো কাঁদো মুখে একটা চুমু দেয়। নিধি চুপ হয়ে স্থির হয়ে যায়। আয়ান মুচকি হেসে সেকেন্ড কালেও চুমু দেয়। আয়ান নিধির গাল টেনে বলল, বাসায় গিয়ে তোমার জন্য সতীনের ব্যবস্থা করব। এখন গিয়ে কাঁথা মুড়ো দিয়ে ঘুমিয়ে থাকো।
নিধি রেগে গিয়ে বলল, সতীন কখনো হবে না আমার, তার আগে ওর গলা টিপে মেরে দিব। নিধি কথাগুলি বলেই হনহন করে কেবিন থেকে বেরিয়ে গেল। বাহিরে কিছুটা যেতে সেদিনের পরিচিত হওয়া সেই কলিগরা নিধির সাথে ম্যাম ম্যাম বলে কথা বলছে। নিধিও হেসে হেসে কথা বলছে। আর এদিকে আয়ান নিধির রাগী ফেস দেখে মুচকি হেসে ফেলল। নিজে নিজেই বলল, রাগী গুন্ডি দুষ্টু আবার ইমোশনাল বউ আমার। হঠাৎ বাইরে তাকায় আয়ান, দেখলো নিধি অনেকের সাথে কথা বলছে। নিধি আয়নের দিকে তাকালে আয়ান ইশারা করে বাসায় যেতে। নিধি মুখ ভেঙচি কেটে চলে আসে গাড়িতে। গাড়িতে বসে নিধি মনমরা হয়ে আছে। ভাবতেই খারাপ লাগছে, আয়ান তার দিকে একবার তাকালোও না। নিধি কি আর জানে তার জন্য আয়ান কত কিছু প্ল্যান করে রেখেছে। নিধি বাসায় এসে নিজের রুমে গিয়ে বকবক করছে, বড্ড কষ্ট হচ্ছে নিধির। নিজে নিজে বলছে, আমার জন্য সতীন আনার ব্যবস্থা করবে। কত বড় লুচ্চু, লুচ্চু করে বের করে দিব। নীলা নিধির রুমে সাইডে দিয়ে দাঁড়িয়ে এগুলো শুনে হেসে দিল। ধীর পায়ে নিধির পাশে গিয়ে বসলো। নিধি নীলাকে দেখে আরো জোরে বলতে লাগলো, জানিস নীলা, উনি আমাকে বিয়ে করবেন না। এখন আমাকে আর ভালো লাগে না ওনার। আজ বললো আমার জন্য নাকি সতীন আনবে। আমি চলে যাব আমার বাসায়, থাকবো না ওনার বাড়িতে। আচ্ছা তাহলে ভাইয়া আসলে ভাইয়ার সামনে বলিস যে তুই আর ভাইয়ার বাড়িতে থাকবি না। নিধি তেলে বেগুনে জ্বলে উঠলো, তিক্ত গলায় বলল, অসভ্য মেয়ে, আমার সাথে মজা নিচ্ছিস? জানিস যে ওনাকে আমি কতটা ভয় পাই, তারপরে এগুলো বলছিস? মায়া মহব্বত বলতে কিচ্ছু নেই তোদের মাঝে। আচ্ছা তুই ভাইয়াকে এতটা ভয় পাস কেন? তুই তো প্রথম দিন ভাইয়াকে যে থাপ্পড়টা না মেরেছিলি আর সেসব বলেছিলি, আমার তো এখনো মনে আছে। আপনাদের মতো ছেলেদের কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আমি ভালো করে জানি। নিধি 4-5টা ঢোক গিলে বলল, ওই তুই ওইসব কথা আর তুলবি না। কেন, ভাইয়া কি তোকে মারি? ওনার আমাকে মারতে হবে কেন? যেসব আমার সাথে করে আর যেভাবে রাগে মুখ লাল করে আমার ওপর চিল্লায়, তাতে আমার আত্মা চড়ক গাছে চলে যায়। মারলে তোদের আর আমাকে খুঁজে পেতে হবে না, জাস্ট লাশটা খুঁজে দাফন দিয়ে দিস। নীলা বেশ বুঝতে পারছে যে নিধি আয়ানকে কতটা ভালোবাসে, যতটা ততটা ভয়ও পায়। নীলা কিছু একটা ভেবে বলল, আচ্ছা রেডি থাকিস, আমরা দুজন একটু ঘুরতে যাব। সত্যি? মুহূর্তেই হাসিটা মলিন হয়ে যায়। কিছু ভেবে বলল, ও আমাকে বলছে যতক্ষণ না উনি সতীন নিয়ে আসতেছে ততক্ষণ যাতে রুমে কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকি। নীলা হেসে কুটি কুটি এত হাসি পাচ্ছে যে চাপিয়ে রাখতে কষ্ট হচ্ছে। তারপরও নিজেকে সামলিয়ে বলল, ভাইয়া পারমিশন দিয়েছি, তাই নো বাহানা, চলো রেডি হে। আর এই নে, এটা পরবি। তুই কিনেছিস আমার জন্য? না, কিনেছে একজন, তাতে তোর কি? তুই পরে রেডি হ। নিধি প্যাকেট খুলে দেখে এক বিশাল ব্ল্যাক গ্রাউন্ড। উফ, মাশাআল্লাহ, খুবই সুন্দর, জাস্ট স্পিচলেস। নিধি পিছনে ঘুরে নীলাকে ডাক দিয়ে বলল, কি রে, আমরা ঘুরতে যাচ্ছি নাকি পার্টিতে? বোকার মতো আমি এটা পরবো না। এত কথা শুনতে চাচ্ছি না, পড়তে বলেছি পড়বি ব্যাস, আর কিছু শুনতে চাচ্ছি না। আর আমিও পরবো, বাট আমারটা সাদা গাউন। আর কিছুই বলার সুযোগ দেয়নি নিধিকে। নিধি ফ্রেশ হয়ে ড্রেস পরে নিল। ওড়না ছাড়া প্রচন্ড ওড লাগছে নিধির কাছে, তাই চুলগুলি সামনে ছড়িয়ে বেরিয়ে গেল নীলার রুমে। নীলা মেকআপ করে ফুল রেডি হয়ে আয়নায় ঘুরে ঘুরে তার গ্রাউন্ড দেখছিল আর শরমে লাল হচ্ছিল। নিধি ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, এত শরম পাওয়া হচ্ছে কেন? নীলা নিধির দিক ফিরে বড়সড় শক্ট খায়, কারণ নিধি শুধু গ্রাউন্ড পরে এসেছে আর কিচ্ছু করেনি। নীলা রেগে নিধির দিকে তাকিয়ে বলল, তোর সাজা হয়ে গেছে? নীলা নিধিকে টেনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। ধীরে ধীরে চুল আসতে স্ট্রেট করে দিল। হালকা মেকআপ, কাজল, মাস্কারা, বড় চিকন কানের দুল আর উঁচু হিল। নিধিকে রেডি করিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। তোকে অনেক সুন্দর লাগছে। অতঃপর দুজন রেডি হয়ে নিচে নামলো। নিধি এদিক সেদিক তাকাচ্ছে। দি নানি কাউকে দেখতে পাচ্ছে না, তাই বলে উঠল, দি নানি কোথায়? নীলা একটু ভেবে বলল, ওনারাও হয়তো ঘুরতে গিয়েছে, তুই চল, আমাদের দেরি হচ্ছে। নিধি বোকার মতো বাইরে এসে গাড়িতে উঠে বসলো। নিধি কিছু একটা ভেবে বলে উঠল, আচ্ছা লিনা, আমাকে এভাবে যদি বাই চান্স উনি দেখে ফেলে তাহলে অনেক রেগে যাবে আর আমাকে হেনস্থা করে ছাড়বে রে বোন। আরে কিচ্ছু বলবে না, আরো খুশি হবে, তো তোকে আদর করবে। কিছু বলি? না না, কিচ্ছু বলিনি। নিধি বসে বসে আয়নার কথা ভাবছে, সত্যিই কি উনি সতীন আনবে? না, আর ভাবতে পারছে না নিধি। গাড়িটা একটা বিশাল রেস্তোরাঁ সেন্টারে ঢুকলো। পুরো সাজানো মানুষ যাচ্ছে বেরোচ্ছে, গান বাজছে, মজা করছে। নিধি কিছুই বুঝতে পারছে না। সে ভ্রু নাচিয়ে নীলার দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে এখানে কোনো পার্টি হচ্ছে। তো কার পার্টিতে এসেছি আমরা? তখনই গাড়ির দরজা খুলে কেউ হাত বাড়িয়ে দেয় নীলার দিকে।
নীলা নিধি উপরে তাকিয়ে দেখে ফয়সাল, সাদা কোট আর নীলা সাদা গ্রাউন্ড। সবাই হাততালি দিচ্ছে, শীষ বাজাচ্ছে। নীলা মুচকি এসে হাত ধরে নামে। নিধি চুপ করে বসে আছে আর ভাবছে হচ্ছে কি এখানে। বড্ড বোকা মনে হচ্ছে নিজের কাছে নিজেকে। চিন্তা ভাবনা বাদ দিয়ে নামতে নিলে কারো হাত নিধির দিকে এগিয়ে আসে। নিধি মাথা উঁচু করে উপরে তাকিয়ে অবাক হয়ে যায়। আর কেউ না, সে আয়ান। পুরো ড্রেসিং লুক নিয়ে বাঁকা হেসে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে নিধির দিকে। নিধি একবার আয়নের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকাচ্ছে, আরেকবার আয়নের দিকে। আয়ান নিজেই নিধির হাত ধরে টেনে বের করে। দুজন একসাথে দাঁড়ালে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। থাকবে না কেন, দুজনকে ব্ল্যাক ড্রেসে খুবই সুন্দর দেখাচ্ছে। আয়নের ব্ল্যাক কোট আর ব্লেজার, নিধির ব্ল্যাক গ্রাউন্ড, জাস্ট অসাম কম্বিনেশন। আয়ান নিধির হাত ছেড়ে এখন নিধির দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। আয়ান জাস্ট স্পিচলেস, অনেক সুন্দর দেখাচ্ছে। তার কল্পনা থেকেও বেশি সুন্দর দেখাচ্ছে। নিধি আয়ানের এমন চাহনি দেখে সে নিজেই সামনে হাঁটা শুরু করলো। আয়ান নিধির কোমর টেনে নিজের পাশে দাঁড় করালো। নিধি তো হতবাক হয়ে আয়নের দিকে তাকিয়ে আছে। আয়ান একটু কাশি দিয়ে বলল, উফ, কিলার লুক। নিধি একটু শরম পেয়ে যায়। সামনে তাকিয়ে নিজেকে ছুটানোর চেষ্টা করে যাচ্ছে। আয়ান আরো টাইট করে নিধির কোমর জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর আয়ান নিধির হাতটি আলতো করে ধরে সামনে হাঁটা শুরু করলো। গেট দিয়ে হলে ঢুকতে নিধির চোখ আসমানে। ফুল ফ্যামিলি এখানে, আত্মীয় স্বজন ব্লাবলা সবাই। নিধি আয়ান প্রবেশ করতে সবাই চিল্লাতে শুরু করলো। নিধি কিছুই বুঝতে পারছে না। নিধি আয়নের দিকে তাকাচ্ছে। আয়ান মুচকি হাসছে। আয়ান নিধির হাত ধরে স্টেজে উঠালো। খুব সুন্দরভাবে ডেকোরেট করা, অসম্ভব ভালোভাবে গুছানো হয়েছে প্রত্যেকটি জিনিস। নিধি সবার চেহারা দেখতে ব্যস্ত। হঠাৎ লাইট নিভে ডার্ক কালার লাইট অন হয়। আয়ান নিধির সামনে হাঁটু গেড়ে বসে। সবাই আওয়াজ করে চিল্লাতে শুরু করে। নিধি তো হতবাক, কিছুই বুঝতে পারছে না। আয়ান নিধির এক হাত আলতো করে ধরে বলতে শুরু করলো, নিধি, আই নো আমাদের রিলেশনটা ঘৃণা দিয়ে শুরু হয়েছে, কিন্তু শেষটা আমি ভালোবাসা দিয়ে করতে চাই। অনেক ঘৃণা করতে চেয়েছি তোমায়, কিন্তু তার থেকে বেশি ভালোবেসে ফেলেছি। অন্য সবার মতো হয়তো ভালোবাসার কথা বলতে পারি না আমি। অন্যদের মতো তোমার সাথে মিষ্টি করে কথা বলতে পারি না, তোমাকে ঘুরতে নিতে পারি না, কিন্তু আমি তোমাকে অ্যাসিওর করতে পারি আমার থেকে ভালো তোমায় কেউ বাসতে পারবে না। অনেক ভালোবাসি তোমায় নিধি, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? নিধির চোখ দিয়ে পানি ঝরছে সীমাহীন। না, কষ্টের না, সুখের। নিধি আয়নের কথাগুলি শুনছে আর চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। নিধি কখনো কল্পনাও করেনি। নিধি কাঁদছে আর হাসছে। আশেপাশে সবাই চিল্লাচ্ছে, কামন নিধি, গিভ ইউর হ্যান্ড টু হিজ হ্যান্ড। নিধি আলতো করে আয়নের হাতে নিজের হাত দিল। আয়ন মুচকি এসে আরো টাইট করে ধরে নিধির হাত। ফ্লোর থেকে উঠে নিধিকে জড়িয়ে ধরলো। নিধিও মুচকি এসে নিজের দুহাত আয়নের পিঠে রাখলো। লাইটস অন হতেই দুজন দুজনকে ছেড়ে দাঁড়ায়। তখনই নিধির মা আর আয়নের নানি আংটি নিয়ে স্টেজে ওঠে। নিধি অবাক হয়ে তাকায়। আয়ান নিধির কানে মুখ নিয়ে বলল, এইবার এর এঙ্গেজমেন্ট তো তোমায় কষ্ট দিয়েছিলাম, ওইবারের এঙ্গেজমেন্টে তো তোমায় কষ্ট দিয়েছিলাম, সাথে ভালোভাবে এঙ্গেজমেন্টটাও হয়নি, তাই নতুন করে তোমাকে আমার বানানোর জন্য সব রেডি করছি। নিধি মুচকি হেসে ফেলে। অতঃপর পরম আদরে দুজন দুজনকে আংটি পরিয়ে দেয়। স্টেজ থেকে নেমে নিধি তার মাকে জড়িয়ে ধরে এক এক করে সবাইকে জড়িয়ে ধরে। বাট নীলার বেলায় মুখটা ঘুরিয়ে ফেলে। নীলা মুচকি হেসে জোর করে হাঁক করে, নিধিও হাঁক করে। দুজন একসাথে খিলখিল করে হেসে দেয়। ফয়সাল এসে নিজের হাত নীলার দিকে এগিয়ে দেয়। নীলা নিধির দিকে তাকালে নিধি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নীলাও নিজের হাতটি ফয়সালের হাতে দেয়। ফয়সাল নীলাকে নিয়ে স্টেজে উঠতেই গান প্লে হয়। ফয়সাল আর নীলা কাপল ডান্স করে। নিধি ওদের নাচ দেখছে আর হাততালি দিচ্ছে। আর আয়ান সে তো দূর থেকে নিধির হাসি উজ্জ্বল ফেস দেখছে। আয়ান ওখান থেকে এক্সকিউজ মি বলে চলে আসে। নিধির দিক এক পা করে এগোতে থাকে। আর নিধি তো এখনই তালি দিচ্ছে আর নীলা ফয়সালের নাচ দেখছে। আয়ান নিধির পাশে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখলো সবাই নাচ দেখতে ব্যস্ত। তাই সে আলতো করে নিজের হাত নিধির কোমরে নিয়ে থামায়। নিধি তো এক প্রকার চিল্লাতে নিচ্ছিল। পাশে আয়ানকে দেখে নিজেই নিজে মুখ চেপে ধরে। আয়ান মুচকি হেসে নিধির কোমরে আরো টাইট করে ধরে, নিজের সাথে চেপে ধরে। নিধি নিজেকে ছাড়াতে ব্যস্ত। আয়ান মুচকি এসে আরো টাইট করে ধরে। লাইট জ্বলতে আয়ান নিধিকে ছেড়ে দেয়। আর নিধি জোরে শ্বাস ফেলে, এটা দেখে আয়ান হেসে দেয়। নীলা আর ফয়সালের নাচ শেষ হতেই সবাই চেঁচিয়ে হাততালি দিতে থাকে। আয়ান ফয়সালকে চোখ টিপ দিলে ফয়সাল ইশারায় ওকে বলে। ফয়সাল সবার উদ্দেশ্যে মাইক নিয়ে বলা শুরু করে। সো নাও আমাদের নিউ কাপল আয়ান অ্যান্ড তার উড বি ওয়াইফ ডান্স করবে। নিধি তো থতমত খেয়ে গেল। নিধি আয়ানের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আয়ান এমন ভাব নিল যেন সে কিছুই জানে না। আয়ান নিধির হাত ধরে এক প্রকার জোর করে স্টেজে নিয়ে গেল। তখনই লাইটস অফ হয়ে ডিম লাইট অন হয়। আয়ান আলতো করে নিধির কোমর জড়িয়ে ধরে। নিধি শুধু বারবার চারপাশে তাকাচ্ছে। বড্ড শরম পাচ্ছে সে। আয়ান ইশারায় নিধিকে তার চোখে তাকাতে বলে। নিধিও তাকায়। ধীরে ধীরে কানে গানের সাউন্ড এসে পড়ে।
পুরো ডান্সে আয়ান নিধিকে নাচাচ্ছিল আর নিধি শুধু আয়ানের চোখে হারাচ্ছিল। আয়ান নিধির কোমরে স্লাইড করে ঘোরাচ্ছিল, তখনই নিধি কারো গায়ের উপর পড়তে নিচ্ছিল, আর যার উপর পড়তে নিচ্ছিল সেও নিধিকে ধরার জন্য প্রস্তুত ছিল। বাট আয়ান সে পিছন থেকে নিধির পেটে স্লাইড করে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়, আর নিধি আয়ানের বুকে এসে পড়ে। ব্যাপারটা এত তাড়াতাড়ি হয় কেউ খেয়াল করেনি, কিন্তু ছেলেটার উপর বেশ কেঁপেছে আয়ান। গানটা অফ হতে লাইটস অন হয়। নিধি নিচে নেমে হাসি মাখা মুখ নিয়ে ওই ছেলেটার সামনে দাঁড়িয়ে বলল, আবির, কেমন আছিস? ভালো তো, বাট তুই দেখি আমাকে ছাড়াই অনেক বেশি হ্যাপি আছিস। তুই কি খারাপ থাকতে বলছিস? না, তেমন না। তখনই নীলা এসে আবিরকে জড়িয়ে বলল, ভাইয়া আমাকে কেমন দেখাচ্ছে? একদম প্রিন্সেস, বাট আমার ছোট কিউট বোনটার প্রিন্স কোথায়? নীলা একটু শরম পায়। আয়ান ওদের সামনে এসে দাঁড়ালে নিধি আয়নের দিকে তাকিয়ে বলল, ও হলো নীলার বড় ভাই আবির, চট্টগ্রাম থাকতো, কাল এসেছে। আবির আয়নের দিকে হাত বাড়িয়ে দেয়। আয়ানও হাঁটি ধরে হ্যান্ডশেক করে। আবির বলে উঠল, পরিচয়? আয়ান মুচকে এসে নিধির হাত ধরে বলল, আপাতত একটাই পরিচয়, নিধির উড বি হাজবেন্ড। আয়ান খেয়াল করলো আবিরের ফেসটা মলিন হয়ে গেল। নিধি একটু শরম পেয়ে নিচে তাকিয়ে মুচকি হেসে ফেলল। নীলাকে নিয়ে ফয়সাল চলে গেল। নিধি আয়ান দুজনের দিকে তাকাচ্ছে, আর তা আবিরের মোটেও পছন্দ হচ্ছে না, তা দেখেই বোঝা যাচ্ছে। আবির একটু মুচকি হেসে নিধির দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, মে আই? নিধি আবিরের দিকে তাকিয়ে আবার আয়নের দিকে তাকালো, কারণ নিধি আয়নের রাগ সম্পর্কে জানে। নিধিকে অন্য পুরুষ টাচ করবে তা তার মোটেও পছন্দ না। আয়ান মুখটা ঘুরে ফেলল। নিধির বুঝতে বাকি রইল না বাড়িতে তার জন্য মুসিবত আছে, তাই কোনো রকম বলল, আবির, আমার না পাটা ভীষণ ব্যথা করছে রে, অন্য একদিন। আবির কিছু না বলে নিধির হাত ধরে বলল, ওহ কমন, নিধি আমার বেস্ট ফ্রেন্ডস, সো একটু নাচলে ভাইয়া কিছুই বলবে না, রাইট? নীলা কাছে এসে বলল, নিধু একটু নাচ, কিছুই হবে না, আর ভাইয়াও কিছুই বলবে না। নিধি অসহায়ের মতো আয়নের দিকে তাকাচ্ছে, আর আয়ান আবির আর নিধির হাত ধরা দেখছে আর ফুলছে। এত মানুষের সামনে কিছুই বলতে পারছে না। আবির নিধিকে নিয়ে স্টেজে ওঠে। আবির একজনকে ইশারা করতে গান প্লে হয়। গানটা শুরু হতেই আবির নিধির হাত ধরে ঘুরিয়ে নাচা শুরু করে। ঘুরে ঘুরে নিজের সামনে এনে কোমরে হাত রাখে, আর তা দেখে আয়ান নিজের মুঠো হাতটি আরো শক্ত করে ধরে। মাজায় হাত রেখে আবির নিধিকে নিজের আরো কাছে আনবে, তখনই আয়ান হাতের গ্লাসটা রেখে স্টেজে উঠে পড়ে, আবিরের থেকে নিধিকে নিজের দিকে টেনে নেয়। সবাই অবাক চোখে তাকায়, আর আবির রাগী চোখে আর নিধির চোখে ভয়। আয়ান পরিস্থিতি সামলে বলে উঠল, কামন আবির, বোঝই তো, আশিক মনটা নিজের বউকে অন্য কারোর সাথে দেখতে জেলাস ফিল করে। উপস্থিত সবাই হেসে দেয়, আর হাত দিয়ে দুজনের নজর কাটছে। আবির খুবই রেগে আছে, তা আয়ান বেশ বুঝতে পারছে। নিধি শিওর আছে তার কপালে একটা ছোট তুফান উঠবে। আয়ান নিধিকে নিয়ে নিচে নেমে ড্রিঙ্কসের সামনে দাঁড়িয়ে থাকে। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, আমার হাত ছাড়ার ভুল একদমই করবে না। নিধি মাথা নাড়ালো। আয়ান নিধির হাত ধরে গপ গপ করে ড্রিঙ্ক খাচ্ছে। নিধি বেশ কাপা কাপা গলায় বলল, আর খাওয়ার প্রয়োজন নেই। আয়ান নিধির দিকে একবার তাকিয়ে আবার খায়। নিধি ঠোঁট উল্টে বলল, প্লিজ। আয়ান বেশ শান্তভাবে একটা ড্রিঙ্কের গ্লাস হাতে নিল, আরেক হাতে নিধির হাত ধরে হাঁটা ধরল। ব্যাক সাইড গার্ডেনে গিয়ে দাঁড়ালো। আবছা আবছা লাইটের আলো। নিধি তো আরো ভয় পেয়ে গেল। ভ্রু কুচকে বলল, এখানে কেন এসেছি আমরা? আয়ান কিছু না বলে নিধির হাত ছেড়ে ড্রিঙ্ক খাচ্ছে। নিধি বুঝেছে তাই বলল, ও আমার অনেক আগের ফ্রেন্ড, আবার নিধির ভাই, তার মানে আমারও ভাই, তাই না? ভাইয়ের সাথে নাচ। নিধি আর কিছুই বলতে পারল না, কারণ আয়ান নিজের মুখে ড্রিঙ্ক নেওয়া অবস্থাতেই নিধির ঠোঁটে নিজের ঠোঁট গুজে দিল। আয়ানের হাতে ড্রিঙ্কসের গ্লাস আর আরেক হাত দিয়ে নিধির কোমর জড়িয়ে নিজের সাথে মিশাল। নিধির চোখ উপরে, কারণ তার মুখে আয়ান ড্রিঙ্ক পুরে দিছে। আয়ান নিজের মতো নিধির ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত, অবশ্য সাথে ড্রিঙ্কের স্বাদও আছে। নিধি চোখ বুজে আয়নের শার্ট আঁকড়ে ধরে আছে। অনেকক্ষণ ধরে আয়ন কিস করে যাচ্ছে, ছাড়ার নামগন্ধ নেই। নীলা আর ফয়সাল প্রায় গার্ডেনের পিছনেই ছিল। নীলা সামনে আসতে আয়ান আর নিধিকে এই অবস্থায় দেখে। নীলা বেশ মজা পায়, বাট ফয়সাল যদি দেখে ফেলে, তাই ফয়সালকে কথার জালে পেঁচিয়ে অন্য সাইডে নিয়ে যায়। আয়ান ধীরে ধীরে নিধির ঠোঁট ত্যাগ করে। নিধি চোখ বুজে নিচু হয়ে আছে। বুকের মধ্যে মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে, তাও নাগাতার। আয়ান নিধির কোমর ধরে আরো টেনে নিজের সাথে মিশিয়ে বলল, আমি জানি তোমার কোনো ভাই নেই, তাই অন্য কাউকে দরদ দেখিয়ে ভাই বানাতে হবে না। যতটুকু সম্ভব ওই ছেলের থেকে দূরে থাকবে, বুঝলে? নিধি মাথা নাড়িয়ে সায় দিল। আয়ান মুচকি হেসে বলল, আজকের কিসটা স্পেশাল ছিল, কজ দুটো মিষ্টির টেস্ট ছিল। নিধি লজ্জায় লাল হয়ে আছে, মুখটা আরো নিচু করে ফেলল। আয়ান নিধির গালে কিস করে বলল, আরো লাগবে নাকি? নিধি আয়না থেকে ছুটতে চাইলে আয়ান আরো চেপে ধরে। উপস, পারবে না ছুটতে আমি না চাইলে।
নিধি আয়নের দিকে তাকিয়ে আরো লজ্জা পেয়ে যায়। তখনই ফয়সাল ওদের দিকে আস্তে আস্তে বলল, রোমান শেষ হলে যাওয়া যাক বাসায়। নিধি আয়নের কাছ থেকে প্রায় 1 হাত দূর লাফিয়ে চলে গেল। আয়ান মুচকি এসে বলল, চলো যাওয়া যাক। হলে ঢুকে দেখে বড়রা অলরেডি বেরিয়ে পড়েছে। আবির এসে বলল, নীলা চল বাসায়, দেরি হচ্ছে। এটা শুনে ফয়সালের মুখটা কালো হয়ে গেল। তাই নিধি বলে উঠল, আবির? তখনই আয়নের দিকে চোখ গেল। আয়ন রেগে নিধির দিকে তাকায়। না মানে আবির ভাইয়া তুই যা, নীলা আমার বিয়ে পর্যন্ত আমার সাথেই থাকবে। আবির বেশ অবাক হয়ে বলে, কে তোর ভাই? আমি তোর ভাই না, সো ভাইটাই বলবি না। বাই দ্য ওয়ে, আমিও তোদের সাথে যেতে চাই। আয়ান আরো রেগে যায়। ও যদি পারতো আবিরকে সেই লেভেলের টমেটো খাওয়াতে, ঠেলে ঠেলে। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, আবির, আই থিঙ্ক তোমাদের বাড়ি যাওয়া উচিত। আন্টি কতদিন তোমাকে কাছে পাইনি, সো। নীলাও একটু হেসে ফয়সালের দিকে তাকিয়ে বলল, ভাই তুই মায়ের কাছে যা। আবির আর কি করবে, না চাওয়া সত্ত্বেও বাসায় যাওয়ার জন্য বেরোয়। এদিকে আয়ান গাড়ি চালাচ্ছে আর নিধি পাশের সিটে মাথা নিচু করে বসে আছে। আর আয়ান তার লজ্জাবতীকে দেখছে। পিছনে ফয়সাল আর নীলা দুজন দুজনের মুখ চাওয়াচাই করছে। ফয়সাল বারবার তার হাতটা নীলার হাতের উপর রাখতে চাচ্ছে, আবার ভয় সরিয়ে ফেলছে। তখনই নীলা মুচকি এসে অন্য সাইডে জানালার দিক তাকিয়ে ফয়সালের হাতের উপর নিজের হাত রাখে। ফয়সাল তো অবাক, এর সাথে অনেক খুশি। বাসায় পৌঁছাতে ফয়সাল হাত বাড়াতে নীলা হাত ধরে নেমে ভিতরে চলে যায়। নিধি তো আরো তাড়াতাড়ি নেমে পড়ার জন্য বের হচ্ছিল, কিন্তু আয়ান নিধির হাত চেপে ধরেছিল, যার জন্য ফয়সাল নীলা নেমে পড়লো, নিধি নামতে পারেনি। আয়ান পিছন থেকে নিধিকে জড়িয়ে ধরে আর নিধি চোখ বন্ধ করে ঠায় দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ সেভাবেই থাকে দুজন। নিধি আগে বলল, ছাড়ুন হুম। প্লিজ। আয়ান নিধিকে ছেড়ে দিলে নিধি দৌড়ে ভিতরে চলে যায়। আয়ান মুচকে এসে গাড়ি পার্ক করে ভিতরে চলে যায়। নিধি ভিতরে ঢুকতে দেখতে প্রায় সবাই ড্রয়িং রুমে বসে শাড়ি গহনা রেডি করছে, কারণ কাল আয়ান নিধির গায়ে হলুদের অনুষ্ঠান হবে। বেশ জমজমাট হয়ে রয়েছে বাড়িটা এত রাত্রে। নিধি মুচকে এসে নিজের রুমে চলে আসে। আয়ান নিজের রুমে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। খুব বেলা করে আয়নের ঘুম ভাঙে, তাও তার দিয়ের ডাকে। আয়ান ঘুমু ঘুমু চোখে রুবিকে দেখে মুচকি হেসে বলল, গুড মর্নিং দি। কয়টা বাজে জানিস? দুপুর 12টা 23। তাড়াতাড়ি উঠে এগুলো পরে রেডি হয়ে নে। ফয়সাল আর তোর বন্ধুরা এসেছে, নিচে আড্ডা দিচ্ছে। বলেই রুবি চলে গেল। আয়ান রুমের বাইরে এলো নিধির রুমে যাবে, বাট নিধির রুমে মেয়েরা ভর্তি। বাধ্য হয়ে নিজের রুমে চলে এলো। খাটে বসে আছে আয়নের ফ্রেন্ডস অ্যান্ড সে পায়চারি করছে তার রানীকে দেখার জন্য। ফয়সাল আয়ানকে ধরে টরে ওয়াশরুমে পাঠিয়ে দিল। রেডি হয়ে নিল আয়ান। নিচে গিয়ে নিজের হলুদ শেষ করে উকি দিচ্ছে তার রানীকে দেখার জন্য, বাট দেখতে পাচ্ছে না। এবার ডাইরেক্ট নিচে চলে গেল। মানুষজন ভরা ড্রয়িং রুমের সবার সামনে বলে উঠল, সকাল থেকে নিধিকে দেখছি না, ও কোথায়? সবাই কিছুক্ষণ আয়নের দিক তাকিয়ে দেন জোরে হেসে দিল। সবাই আয়নকে টিজ করতে লাগলো, কেউ কিছুই বলছে না। রেগে তেড়ে রুমে চলে যেতে লাগলো। মেয়েদের হাসির আওয়াজ পেয়ে ফলো করে গেল। নিচের লাস্টের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল আয়ান। থম হয়ে আছে সে কাকে দেখছে। নিধিকে পুরো হলুদ পরি লাগছে, গায়ে জায়গায় জায়গায় হলুদ দেওয়া। আয়ান বুকে হাত দিয়ে সাইড কেটে রুমে চলে আসলো। এখন তো সে তার রানীর সাথে দেখা করতেই হবে। চিন্তা ভাবনা করে নীলাকে কল দিয়ে নিজের রুমে নিয়ে আসলো। নীলা রুমে আসতেই আয়ান বলতে লাগলো, নীলা, ডু সামথিং ফর ইয়োর জিজু। কি হয়েছে জিজু? একটু। বুঝেছি, বাট টাফ নানি করা নির্দেশ আপনাদের আলাদা রাখতে। আয়ন মুখটা মলিন করে ফেলে। ওকে ওকে। সন্ধ্যা হয়ে গেছে, সবাই আর 10 মিনিট পর ছাদের উদ্দেশ্যে বের হবে। আমি কোনোভাবেই নিধিকে রুমে আটকিয়ে রাখবো, তখন এসো, ওকে? ওকে ওকে। আফটার 10 মিনিট আয়ান দেখলো সবাই উপরে যাচ্ছে। আয়ান ধীরে ধীরে পায়ে সাইড কেটে নিধির রুমের সামনে গেল। নীলা আস্তে করে বের হয়ে গেল। নিধি তখনও পিছন ঘুরে বিছানা ঠিক করছে আর নীলার সাথে বকবক করছে। আয়ান গেট লক করতে নিধি আওয়াজ পেয়ে সামনে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরে। নিধি বলে উঠল, আপনাকে এখানে কে আসতে দিয়েছে? নানি দেখলে রাগ করবেন। কে শুনে কার কথা? আয়ান পলকহীন চোখে নিধিকে দেখছে আর নিধির দিকে এগুচ্ছে। নিধি পিছনে যাচ্ছে আর আয়ানকে চলে যেতে বলছে। সোফার সাথে লেগে দাঁড়িয়ে যায় নিধি। আয়ান নিধির সাথে লেগে দাঁড়ায় আর নিধি হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। আয়ান নিধির হাত বেঁকিয়ে পিছনে ধরে নিজের সাথে মিশা। নিধি তো চোখ খিচে দাঁড়িয়ে আছে, কিছু বলার শক্তিও হারিয়ে ফেলেছে। আয়ান নিধির কানের কাছে মুখ নিয়ে বলল, বুকে ব্যথা করছে। নিধি চোখ খুলে আয়নের দিকে তাকায়। আয়ান নিধির কোমরে স্লাইড করে আরো নিজের সাথে মিশিয়ে নেয়। নিধির গালে কপালে কিস করে। নিধি চোখ খিচে রয়েছে, নিধির ঠোঁট কাঁপছে। আয়ন এক পলক তাকিয়েই নিজের ঠোঁট নিধির ঠোঁটের দিকে নিচ্ছিল। তখনই নক। আরে জিজু, নানি দি সবাই রুফটপে নিধিকে খুঁজছে। নিধি আয়নকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে আবার ধরে। আরে ওয়েট, সম্পূর্ণ করে নি।
বলেই আয়ান তার ঠোঁট নিধির ঠোঁটে মিলিয়ে দেয়। বাহিরে চেঁচাচ্ছে নীলা, বাট আয়ান সে তার মতো কিস করেই যাচ্ছে। নিধি আয়নের পিঠে খামচি দিয়ে ধরে আছে, চোখ খিচে। অনেকক্ষণ নিধির ঠোঁটের স্বাদ নিয়ে ছাড়লো আয়ান। নিধির কপালে চুমু খেয়ে দরজা খুলে বেরিয়ে গেল। নিধি এখনো চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। নীলা নিধির এই অবস্থা দেখে মিটিমিটি হাসছে। নীলা নিধিকে চিমটি কেটে বলল, মিষ্টি কেমন লাগলো? নিধির চোখগুলি বড় হয়ে গেল। কাপা কাপা গলায় বলল, কি 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 সব বলছিস? আর ঢং করতে হবে না, তোর লিপস্টিক জিজুর ঠোঁটে কি করে গেল? নিধি মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। নীলা বেরোতে নিলে দেখলো ফয়সাল তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। নীলা সাইড কেটে চলে যাচ্ছিল, ফয়সাল রাস্তা আটকায়। ফয়সাল নীলার দিকে তাকাতেই নীলা মাথা নিচু করে ফেলে। ফয়সাল হুট করে নীলার গালে কিস করে। নীলার চোখ কপালে। ফয়সাল ফিসফিসিয়ে বলল, আমারও লাগবে মিষ্টি। নীলা তো এখনো শকটে আছে। ফয়সাল নীলার কোমরে হাত রেখে বলল, ভাইয়ের বিয়েটা হলে আমাদেরটাও হবে। নীলা জমে গেল ফয়সালের স্পর্শে। কারো আশার আওয়াজে ফয়সাল নীলার সেকেন্ড গালে কিস করে রফা দফা হয়ে গেল। নীলা এখনো দাঁড়িয়ে আছে, শান্ত হয়ে মুচকি হেসে ফেলল। ভাবতে নীলা ব্লাশিং। ছেলেদের মতো তাদের সন্ধ্যা কাটলো, আর মেয়েদের তাদের মতো করে। বিয়ের দিন সকাল সকাল পুরো বাড়িতে চেঁচামেচির আওয়াজে ক্ষিপ্ত হয়ে যায় আয়ান। নিজের রুমে বিছানায় ঘুমুচ্ছে আর কানে বালিশ গুজে রয়েছে। না চিল্লানো মনে হয় আরো বেড়েছে। রেগে মোবাইলে হেডফোন লাগিয়ে কানে গুজে আবার ধপ করে বিছানায় গায়ে দিয়ে দিল। বাহির থেকে একজন একজন করে এসে নক করছে, বাট আয়ান নিজের মতো ঘুমিয়ে আছে। 12টা বাজতে চললো, আয়ান ঘুমিয়ে আছে। অফিসে কেউ যেতে দেয়নি কাল তাকে, তাই রেগে এই পদক্ষেপ। উঠে ফ্রেশ হয়ে দরজা খুলতে সকলের হামলা। নীলার ভাই এসে নিধির সাথে দেখা করে চলে গেছে। তারও বড্ড কষ্ট হচ্ছে, ভালোবেসেছিল নিধিকে, দেখতে পারবে না বিয়ে, তাই চলে গেছে বিদায় নিয়ে। সুখে থাকুক প্রিয় মানুষগুলি। সবার খুনসুটি কথাবার্তা মজা মাস্তি আর ফয়সাল নীলার রোমান্টিক চাহনি দেখতে দেখতে আয়ান নিধির কবুল বলার কাজ সম্পূর্ণ। বিয়েটা হয়েই গেল। সবার মজা মাস্তি ভালোবাসার মাঝে বিয়ের সকল রিচুয়ালস পূর্ণ করে হয়েছে। রাত্রি 11:20। নিধি আয়নের বেডে গোল হয়ে বসে আছে। ভয়, নার্ভাসনেস, আতঙ্ক সব জেগে ধরেছে নিধিকে। আয়ন সবার টিচ এড়িয়ে তার রানের কাছে আসে। রুমে ঢুকতে দেখতে পায় নিধি লম্বা ঘুমটা টেনে বসে আছে। মুচকি এসে এগিয়ে যাচ্ছে নিধির দিকে। নিধি আয়নের উপস্থিতি টের পেয়ে ঘাবড়িয়ে যায়। এক অদ্ভুত চেতনা কাজ করছে নিধির মাঝে। ধীর পায়ে উঠে আয়নকে সালাম করে। আয়ন নিধিকে উঠে কোলে তুলে নেয়। নিধি ঘাবড়িয়ে গিয়ে বলতে থাকে, কি হচ্ছে কি? আয়ান নিধিকে কোলে নিয়ে পুরো রুম ঘুরতে থাকে আর নিধিকে দেখতে থাকে। নিধি বেশ শরম পাচ্ছে আয়নের এমন চাহনি দেখে। প্রায় 8 ঘন্টার মতো নিধি আয়নের কোলে ছিল। নিধির জোরাজোরিতে আয়ান নিধিকে নামিয়ে দেয়। আয়ান নিধির কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি আমার বউ, আমার বিয়ে করার লিগেল বউ। এখন আমি আমার বউয়ের সাথে সব করতে পারবো, এমনকি মারতেও। নিধি চোখগুলি বড় বড় করে বলল, কি? আপনি আমায় মারবেন? আয়ান হালকাভাবে নিধির গালে থাপ্পড় মেরে বলল, আপনি না, তুমি। নিধি গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আয়নের দিকে। মুখটা ফুলিয়ে ঘুরে যায়। আয়ান পিছন থেকে নিধিকে জড়িয়ে ধরে বলল, আমার আদরই তোমাকে অতিষ্ঠ করে দিবে। মারার প্রয়োজন কখনোই পড়বে না, বুঝলে? নিধি মুখটা বাঁকা করে ঠোঁট ফুলিয়ে বলল, এই মাত্রই তো মারলেন আমায়। এটাকে মোটেও মারা বলে না, জাস্ট ছুঁয়ে দিলাম তোমায়। হ্যাঁ, এটা কি ছোঁয়া বলে? কি জোরে চর মারলেন আবার অস্বীকার করা হচ্ছে? তাহলে আরেকটা মেরে দেই সেকেন্ড গালে। নিধি মুখ ভেঙচি কেটে আয়নের থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। সেটা দেখে আয়ান বলল, কোথায় যাচ্ছ? হ্যাঁ, চেঞ্জ করতে। নিধি পা বাড়াবে তার আগে আয়ান নিধির হাত টেনে নিজের সাথে চেপে ধরে বলল, আজ আর কষ্ট করে তোমায় চেঞ্জ করতে হবে না, আমি করিয়ে দেব। নিধির বুকটা ধুপ করে ওঠে। নিচে তাকিয়ে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। আয়ান নিধির কোমর জড়িয়ে নিজের দিকে এনে নিজের ঠোঁট নিধির ঠোঁটে বিলীন করে দিল। যত্ন করে আয়ান তার রানীকে নিজের করে নিল। ভালোবাসায় ভরিয়ে দিল নিধিকে। দুজন দুজনে ভালোবাসায় ডুবেছিল। ভোরের আলোয় আর কিছু পানির সাথে ঘুম ভাঙলো আয়ানের। হঠাৎ ঘটায় আয়ন এক লাফে ফ্লোরে দাঁড়িয়ে পড়ল। পাশে তাকিয়ে দেখলো তার বিবাহিত অর্ধাঙ্গিনী হাতে ছোট জগ নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান চেঁচিয়ে উঠল, হোয়াট ওয়াজ দ্যাট নিধি? ওয়াটার। আই নো ওয়াটার। তুমি আমার গায়ে মারলে কেন? আসলে দুপুর 12:56 বাজতে চললো, বাট আপনি উঠছিলেন না। অনেকবার ডেকে সাড়া না পেয়ে পানি ঢেলে দিলাম। ইউ। নিধি আর পায়কে সে পোগার পার এক দৌড়। আয়ান রেগে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হতে হতে নিচে নেমে এলো। এসে নিধিকে দেখে আরো রেগে গিয়ে বলল, নিধি, তুমি কিন্তু কাজটা ঠিক করনি। নিধি মুচকি মুচকি হাসছে। এটা দেখে আয়নের আরো রাগ লাগে। চুপচাপ মুখ খিচে লাঞ্চ করে নিজের রুমে চলে গেল। নিধি ভয়ে ভয়ে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু ভেবে পা উল্টিয়ে পাশের রুমে চলে এলো।
ওই রুমে গেলে আয়ন রেগে কি না কি করে তার ঠিক নেই, তাই পাশের রুমে ঢুকে দরজা লক করে ভিতরে ঢুকে আ আ আয়ান পুরো এক বালতি পানি নিধির গায়ে ঢেলে দিল। নিধি ঠায় দাঁড়িয়ে আছে ভিজা পাতলা শাড়িতে, ভিজে চুপ চুপ হয়ে আছে। আয়ান নিধির গায়ে পানি ঢেলে নিজেই ধীর পায়ে নিধির দিকে এগুচ্ছে। নিধি পা উল্টে তাড়াহুড়া করে গেট খুলতে নিলে আয়ান পিছন থেকে ধরে ফেলে। পিছন থেকে নিধির ভেজা কোমর নিজের সাথে মিশিয়ে নেয়, কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, কাল রাতটা কেমন লাগলো? ঘাড়ে কিস করে। নিধি শরমে আয়নের দিকে ঘুরে আয়নের বুকে মুখ গুজে দেয়। আয়ান শক্ত করে জড়িয়ে ধরে। ফয়সাল গেটে নক করায় আয়ান গেট খুলে দেয় আর নিধি ওয়াশরুমে চলে যায়। নিধি বেরিয়ে দেখে ফয়সাল দাঁড়িয়ে আছে, তাই সেও ফয়সালের সামনে যায়। ফয়সাল মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি কাউকে ভালোবেসে ফেলছি আর ওকেই বিয়ে করতে যাচ্ছে। নিধি তো মহা খুশি। আয়ন মুখটা তেড়া করে বলল, আর সে কে তা আমরা জানি, নীলা, রাইট? ফয়সাল একটু হেসে মাথা নাড়ালো। নিধি লাফিয়ে বলল, উফ, এই মাসেই বিয়ের আয়োজন করা হবে। ইয়াপ্পি। আয়ান নিধির নাক টিপে দিয়ে বলল, তোমাকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। কেন? কারণ ওখানে অনেক মানুষ থাকবে, সো তুমি বিয়ে বাড়িতে যাবা না। আমার বান্ধবীর প্লাস একমাত্র দেওরের বিয়ে, আমি যাব না মানেটা কি? মানে এটাই। ফয়সাল নিধির আর আয়নের ঝগড়া দেখতে দেখতে নিজেটার কথা ভুলেই গেছে। নীলা ফোন দিয়েছে দুবার, তাই একটু হেসে সেখান থেকে নিজের রুমে এসে নীলার সাথে কথা বলে নিল। কিছুদিনের মধ্যে আয়নরা সবাই নীলাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যায়। সবাই রাজি হয়ে যায়। আগামী সপ্তাহে বিয়ে ঠিক করা হয়েছে। নিজেদের মতো শপিং, ঘোরাঘুরি, রোমান্সের ভিতর কেটে যায়। আজ ফয়সাল নীলার বিয়ে। কখন থেকে নিধি আয়নের পিছন পিছন ঘুরছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, বাট আয়ান মানা করে দিচ্ছে। নিধি ঠোঁট উল্টে কেঁদে দেবে এমন ভাব, তা দেখে আয়ান বলল, আচ্ছা, তবে আমার হাত ধরে থাকবে, পুরো অনুষ্ঠানে কোথাও যাওয়া চলবে না। আচ্ছা। বিয়ে বাড়িতে নিধি আয়নের সাথে সাথে হাঁটছে। বিয়ে নিজের সময় শেষ হলো। বড্ড বেশি উতলা ফয়সাল তার রানীকে দেখার জন্য বারবার উকি দিচ্ছে, আর তা দেখে সবাই হেসে দিচ্ছে। ফয়সালের রুমে নীলাকে সাজিয়ে বসিয়ে দিল নিধি। নীলা নিধির হাত ধরে নিজের পাশে বসিয়ে দিল। নিধি নীলার হাত ধরে বলল, আরে ভয় পাচ্ছিস কেন? আমারটা তো দানব, তাই ভয় পাওয়া স্বাভাবিক। বাট আমার দেবর কিন্তু একদম নরম, সুইট, ভদ্র। সো নো চিন্তা, বুঝলি? উফ, যা বইন যা। কেন? পিছনে। নিধি পিছনে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে। আয়ান নীলার দিক তাকিয়ে আবার নিধির দিক তাকালো। নিধির কলেজায় পানি উধাও। আয়ান নিধির হাত ধরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ফয়সাল এলো রুমে। দরজা লক করে সামনে গিয়ে দাঁড়ালো নীলার। নীলা উঠে ফয়সালের সামনে গিয়ে পায়ে সালাম করলো। ফয়সাল নীলাকে নিজের বুকে নিল। নীলার মাথায় চুমু খেয়ে বলল, সারা জীবন তোমায় সুখে রাখবো। থাকবে তো সারা জীবন আমার সাথে? হুম, ভালোবাসি। আমিও। মুখে বলো। অনেক ভালোবাসি। অনেক অনেক। ফয়সাল নীলাকে কোলে তুলে বেডের দিকে এগিয়ে গেল। এদিকে নিধি চেঁচাচ্ছে, বাট আয়ান নিধিকে টেনে রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল। নিধি চেঁচিয়ে বলে উঠল, আমি কি করলাম? তোমার দানবেরও বাসর করার ইচ্ছে জেগেছে। নিধি দুপা পিছিয়ে দৌড় দিতে নিলে আয়ান ঠেলে বিছানায় ফেলে দেয়। নিধি চিল্লাতে, ভালো হচ্ছে না কিন্তু। কি করবো বলো, তোমার ইচ্ছা তো আমায় পূরণ করতে হবে, তাই না? আমার? তোমার না একটা ছেলে লাগবে? তো তার জন্য তো। নিধি উঠতে নিলে আয়ান নিধিকে আবার ধাক্কা দিয়ে ফেলে বলল, তোমার একটা প্রিন্স লাগবে আর আমার প্রিন্সেস, তো তার জন্য তো তোমায় লাগবে আমার। বলে লাইট অফ করে দিল আয়ান। রাত 3টা বাজছে। নিধি আয়ানের বুকে ঘুমিয়ে আছে, আর আয়ান নিধি চুল হাতাচ্ছে। নিধি বলল, আরেকবার বলবেন? কি? আপনি আমায় ভালোবাসেন সেটা। একবার কেন, সারা জীবন বলবো, আমার মৃত্যুর আগ পর্যন্ত। আই লাভ ইউ। আমি বড্ড ভালোবাসি আমার ছোট বউটাকে। আমি অনেক অনেক আর অনেক ভালোবাসি আমার দানব অ্যারোগেন্ট রাগের কিংকে। বলে নিধি আরো শক্ত করে জড়িয়ে ধরলো আয়ানকে। সারা জীবন আমায় এভাবে ভালোবাসবেন তো? আর ঠিক এমন আদর পাবা, তেমনি আমার থাপ্পড়, বুঝলা? নিধি মুচকি হেসে দেয়। আয়ান নিধির ঠোঁটে কিস করতে থাকে। আবার মেতে ওঠে ভালোবাসা। ভালো থাকুক তারা, বিদায় নেই আমরা। সমাপ্ত।